হুম। স্যার আমি চাচ্ছিলাম কি আমাদের এই তো ডিপ মানে মেনু বার, হুম এই মেনু বারে এই লগ ইন আর সাইন আপ এই দুইটাকে আমি রাখতে চাচ্ছি কি এখানে রাখতে চাচ্ছি এই সাইটে। হুম এটাই হচ্ছে আপনার কাজ। তো মানে এখান থেকে আমি সরা এটাকে আপনি এই মেনুর মধ্যে রাখবেন না, যেহেতু এই দুইটা আপনি হচ্ছে যে আলাদা করতে করতে পারছি না চাচ্ছেন, আমার তাহলে এখানে। আপনি এই দুইটাকে এই মেনুর মধ্যে রাখবেন না, এটাকে আলাদা রাখবেন। এটাকে আলাদাভাবে একটা ডিবের মধ্যে রাখবেন, এটাকে আলাদাভাবে আরেকটা ডিবের মধ্যে রাখবেন, দুইটাকেই আরেকটা ডিবের মধ্যে রাখবেন। তাহলে টোটাল তিনটা ডিব, একটা মেইন ডিব, তার ভিতরে দুইটা ডিব, একটা হচ্ছে আপনার এই মেনুর জন্য, আরেকটা হচ্ছে আপনার লগ ইন আর সাইন আপের জন্য। এবার সাইন আপেরটাকে আপনি ডান পাশে পাঠিয়ে দেন। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি দেখছিলাম? লাস্ট ক্লাসে আমরা হচ্ছে বোধহয় রেসপন্সিভ নিয়ে কাজ করেছিলাম, তাই না? মিডিয়া কোয়েরি নিয়ে কাজ করেছিলাম। আচ্ছা, ভালো কথা। তো মিডিয়া কোয়েরি নিয়ে কাজ করেছি। আজকে আমরা HTML CSS ব্যবহার করে কিছু একটা তৈরি করার চেষ্টা করব। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি ক্লাস 14 নাম দিয়ে। তার ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করব, ফাইলের নাম দিলাম index.html। দেন আমি আরেকটা ফাইল ক্রিয়েট করব, যার নাম দিলাম style.css। এরপর আমরা একটা ফোল্ডার তৈরি করব এখানে, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে img, যার মধ্যে আমরা কিছু ইমেজ রাখবো। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো ইমেজগুলোকে আমি নিয়ে আসি, দেখি আমার ডাউনলোড ফোল্ডারে বেশ কিছু ইমেজ আছে, আমি এখান থেকে কিছু ইমেজ কালেক্ট করি। যেমন না, এই ইমেজগুলো ব্যবহার করে খুব একটা মনে হবে না, ভালো দেখা যাবে না। আচ্ছা, এই ইমেজটা ব্যবহার করি আমরা, দেখি। এই যে রেস্টুরেন্টের কিছু ইমেজ আছে সেগুলো নিয়ে যাই, এগুলো ব্যবহার করি। যাই হোক, কিছু ইমেজ কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা হচ্ছে আমাদের ফোল্ডারে চলে যাই। আমাদের ফোল্ডার হচ্ছে 14, এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। এই হচ্ছে কিছু ইমেজেস। আচ্ছা, ভালো কথা। এরপরে আরো কিছু বিষয় নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমাদের একটা লোগো প্রয়োজন অবশ্যই। দেখি তো এখানে কোনো লোগো টোগো আছে যেগুলো আমরা ব্যবহার করছি, এরকম কোনো লোগো। আচ্ছা, এখানে একটা লোগো দেখতে পাচ্ছি, বাট আচ্ছা, এই লোগোটাই নিয়ে যাই। এটাকে জাস্ট আমরা কপি করে নিলাম, এখানে এনে পেস্ট করি। তো এই হচ্ছে মোটামুটি বিষয়াদি আমাদের কাছে আসছে। এবার আমরা কাজ করি, চলেন। এবার আর দেরি না করে আমরা কাজ শুরু করে দিব। তো কাজ শুরু করে দেওয়ার জন্য আমাদের আগে ভাবতে হবে যে আসলে আমাদের ইমেজ, মানে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে যে কি ধরনের ওয়েবসাইট হবে। ঠিক আছে, সেটা আগে চিন্তা করি। আমাদের যেহেতু এখানে অনেক রেস্টুরেন্টের ইমেজ নেওয়া, তো আমরা হচ্ছে রেস্টুরেন্ট রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করব, সেটা ঠিক আছে। আর একটা যে বিষয় থাকবে সেটা হচ্ছে কেমন হবে ডিজাইনটা। তো ডিজাইনটা কেমন হবে একটা জাস্ট আইডিয়া দেই আপনাদেরকে। আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে পেইন্ট কোথায়, এই যে পেইন্ট। ধরেন এইরকম, ধরেন এইরকম, ঠিক আছে, এটা ওকে ফাইন। এইখানে হচ্ছে যে আমাদের একটা প্রথমত ব্যানার থাকবে এরকম,
যেটার মধ্যে আমাদের ইমেজ টিমেজ থাকবে। ধরেন এরকম একটা ব্যানার থাকবে, এটার মধ্যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ থাকবে। এখানে আমরা একদম মাঝে একটা ওয়েলকাম টেক্সট দিব, তারপর হচ্ছে একটা ট্যাগলাইন ব্যবহার করতে পারি এখানে। এরপর আমরা উপরে একটা কাজ করব, সেটা কি হবে একটু বলি। সেটা হচ্ছে এরকম হবে, এই যে এইখানে হচ্ছে আপনার আহ, আমাদের মেনু বারটা থাকবে, এটার উপরেই থাকবে, তবে এখানে আমরা ভিন্ন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে মেনু বারটা রাখবো। এখানে লোগো থাকবে, দেন মেনু থাকবে, এবং ওই যে একটু আগে যে ইয়েটা বলতেছিল না যে একটা সাইন আপ লগ ইনের বাটন, সেটা ডান পাশে, তো আমরা ওইটুকুমও এখানে ডান পাশে সাইন আপ লগ ইনের জন্য কিছু একটা রাখবো। ঠিক আছে, তাহলে ওনারটাও দেখানো হয়ে গেল আর আমাদের এখানে ডিজাইন একটা হইলো। আচ্ছা, এরপরে যে অংশটুকু থাকবে, এরপরের সেকশনটাতে যখন আমরা আসব, এটা গেল আমাদের এখানে কিন্তু দুইটা সেকশন আমরা চিন্তা করতে পারি, যদিও একটার ভিতরে আরেকটা, কারণ আমরা এই অংশটাকে উপরে ফিক্সড অবস্থায় রাখবো। ঠিক আছে, আর এই যে এখানে যে ব্যানারটা থাকবে সেটা হচ্ছে যে আমরা পরবর্তীতে বিয়ে করে দিব, কিংবা চাইলে এটার উপরে না রেখে ব্যানারটাকে নিচ থেকেও আমরা নিতে পারি, বাট আমরা চাচ্ছি যেটা উপরেই থাকুক। ঠিক আছে, যেন ফিক্সড অবস্থায় আমরা এটাকে রাখতে পারি, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এরপর আমাদের রেস্টুরেন্ট সম্পর্কে আমরা কিছু বলবো, মানে অ্যাবাউট আওয়ার রেস্টুরেন্ট। এক পাশে একটা ছবি রাখবো আমরা, আরেক পাশে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট সম্পর্কে কিছু টেক্সট ফিক্সড থাকবে। ওকে, তারপরে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের ফটো গ্যালারি রাখবো। ঠিক আছে, ফটো গ্যালারি বলতে আমাদের খাবারের ইয়েগুলো রাখবো। ঠিক আছে, খাবারের আইটেমের ছবিগুলো আমরা এখানে কিছু ব্যবহার করব। তারপর হচ্ছে আমাদের ধরেন কয়েকজনের ছবি দিব, যেহেতু এখানে ছবি নাই, আচ্ছা এখানে কিছু আছে, তারপর আমরা দেখি, পরে আমরা নিব না। আমাদের কি বলে রেস্টুরেন্টের শেফের কিছু ছবি দিব, কয়েক কারা কারা আছেন শেফ আছে, তো হচ্ছে যে তাদের ছবি আমরা ব্যবহার করব। ঠিক আছে, গেল। এরপরে যেটা করব, একটা অর্ডার ফর্ম রাখবো, যে আমাদের রেস্টুরেন্ট থেকে কেউ যদি অর্ডার করতে চায়, তাহলে হচ্ছে যে আমরা তাকে, সে আমাদের কাছ থেকে অর্ডার করবে, এরকম কিছু একটা। বা বুকিং অপশন রাখতে পারি, যে আমাদের ইয়েতে বুকিং করবে, মানে বুকিং দিবে, কেউ একজন বুকিং করতে পারবে এখান থেকে। আর ফাইনালি আমরা হচ্ছে একটা ফুটার অপশন দিয়ে দিব, এই শেষ। এভাবে আমরা হচ্ছে চেষ্টা করব যে একটা ওয়েবসাইটটাকে ডিজাইন করার জন্য। জাস্ট একটা আইডিয়া দিলাম, তো মোটামুটি আমরা একটা আইডিয়া নিয়ে নিলাম, এবার আমরা কাজ করতে শুরু করতে পারি। তো কাজ শুরু করার জন্য আমাদের এইচটিএমএল ফাইল, সিএসএস ফাইল সবকিছুই আছে। এবার আমরা তাহলে এটাকে ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার জন্য আমার আগের ফাইলপত্র যা আছে এগুলোকে আমি এখান থেকে একটু সরিয়ে ফেলি, অনেক কিছু আছে। সব ফেলে দিলাম। এবার আমরা আমাদের আজকের যেইটা, এটাকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, এবার এখানে আমরা হচ্ছে এইচটিএমএল নিয়ে নিলাম। এবার হচ্ছে টাইটেলের মধ্যে আপনি একটা টাইটেল দিয়ে দেন। টাইটেলের মধ্যে কি দেওয়া যায়, আমাদের লোগোটার দিকে একটু তাকাই। আমরা আজকে একটা লোগো নিচ্ছি, এটা ডাউনলোড করার লোগো। তো এখানে লেখা আছে কি রেস্ট্রো, আচ্ছা ভালো কথা। তো আমরা এখানে টাইটেলে রেস্ট্রো ব্যবহার করি, রেস্ট্রো। ওকে, দেন আমরা জানি আমাদের একটা মেটা ট্যাগ ব্যবহার করতে হবে, UTF-8। আরও একটা বিষয় জানি, গত ক্লাসে শিখেছি, মেটার মধ্যে ভিউ পোর্ট ব্যবহার করতে হবে, দেন কন্টেন্ট ব্যবহার করতে হবে, উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, কমা দিয়ে লিখতে হবে ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1। তো মোটামুটি আমাদের এই মেটাটাও হয়ে গেল। তো মেটা টাইটেল। এরপর আমাদের সিএসএস ফাইল লিংক আপ করতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা এখানে একটা লিংক নামক ট্যাগ নিব, এখানে আমরা আমাদের সিএসএস ফাইলটাকে লিংক আপ করাই দিব। এন্ড টাইটেল অ্যাট্রিবিউটটা আসলে ব্যবহার করতে হয় না, যেটা আপনারা সবাই জানেন, আপনাদের সাথে আগেও বলেছি। মোটামুটি এই অংশটুকু আমাদের হয়ে গেল। এবার ফন্ট অসাম ব্যবহার করব। আমাদের হয়তো আইকন টাইকন ব্যবহার করা লাগতে পারে, যদি লাগে তখন আমরা ফন্ট অসামটা নিয়ে আসব। তো ফন্ট অসামের কোনটা আপনাদেরকে দেখানো হয়েছিল আমার আসলে এই মুহূর্তে খেয়াল নাই, আপনাদেরকে বলেছিলাম হয়তো এটার ফন্ট অসাম কোথা থেকে নিতে হবে। জাস্ট একটু আবার মনে করিয়ে দিচ্ছি, fontawesome.com এ আমরা চলে যাব। যাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে আইকন ব্যবহার করতে পারবো। একটু অপেক্ষা করি, ফন্ট অসাম তো আপনাদেরকে দেখানো হয়েছিল তাই না? জি স্যার। ওকে স্যার আচ্ছা, তো ফন্ট অসামে আমরা চলে যাচ্ছি। ফন্ট অসামের ওয়েবসাইটটাতে আসার পরে এইখান থেকে আমরা সেটা কালেক্ট করব।
ফন্টোসাম থেকে একটু আসুক, এটা আসতে একটু সময় নেয় সবসময়। আমরা আরেকটা ওয়েবসাইটে যাইতে থাকি পাশাপাশি, bzitonline.com। এই ওয়েবসাইটটাতে চলে আসবেন, এইখান থেকে আপনারা ফন্টোসামের সিএসএস এর যেই ইয়েটা সিডিএনটা সেটা আপনারা এইখান থেকে নিতে পারবেন। তো আমি সিএসএসটাই ব্যবহার করব আজকে, তারপরে জাভাস্ক্রিপ্টেরটা আপনাদেরকে একটু মনে করে দেওয়ার জন্য এখানে আসছি। আচ্ছা, bzitonline.com এ আসার পর আপনারা ব্লগ অপশনে চলে যাবেন। ব্লগ অপশন আসার পরে ওয়েব ডিজাইনের জন্য প্রয়োজনীয় কিছু টুলস, এই পোস্টটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখব ফন্টোসামটা কোথায় আছে, এই যে ফন্টোসাম, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে গুগল ড্রাইভে চলে যাব। এখান থেকে গুগল ড্রাইভ আসার পরে এই যে এখানে একটা টেক্সট দেখতে পাচ্ছি, টেক্সট ফাইল। এই টেক্সট ফাইলটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে এটা ওপেন হইলে এই জায়গায় যে কোডটা আছে এটাকে আমরা জাস্ট কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিয়ে তারপরে আমাদের যে সিএসএস ফাইল যেখানে রাখছি তার ঠিক উপরে আমরা পেস্ট করে দিব। এই হচ্ছে আমাদের ফন্ট অসাম। তো এখানে একটা কমেন্ট করে রাখতে পারি আমরা, ফন্ট অসাম, ঠিক আছে, ওকে। এখানেও তাহলে একটা কমেন্ট করে ফেলেন, এটা যে উপরেরটা লিখেছি ফন্ট অসাম, আর এটা হচ্ছে মেইন সিএসএস। তাহলে আমাদের দুইটা সিএসএস ফাইল, একটা হচ্ছে ফন্ট অসাম থেকে আসছে আর একটা ইয়ে থেকে আসছে। ফন্ট অসাম লোড হতে অনেক সময় নিচ্ছে, এখানে আপাতত বসে থেকে সময় নষ্ট করার কোনো দরকার নাই। আমরা সিএসএস ফন্ট অসামের সিএসএসটা এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিছি। এবার আমরা চাইলেই ফন্ট অসামের ইয়া ব্যবহার করতে পারবো, আইকনগুলো ব্যবহার করতে পারবো। তো আমরা বডিতে চলে আসি। বডিতে চলে আসার পরে প্রথমত আজকে যেহেতু আমরা প্রথমবারের মতো একটু গুছিয়ে কাজ করার চেষ্টা করতেছি, তাই একদম গোছানোভাবেই আগাচ্ছি। এখানে দেখেন সিএসএস কমেন্ট করে রাখছি, এটার মধ্যে কমেন্ট করে রাখছি যেন পরবর্তীতে বোঝা যায় যে কোথায় কোথায় কোনটা আমরা ব্যবহার করেছি। আচ্ছা, প্রথম যে পার্টটা সেটার মধ্যে আমরা মনে রাখবেন একটা এইচটিএমএল এর একদম উপরে যে অংশটা থাকবে সেটাকে বলা হয় হেডার, ঠিক আছে। তো ওইটার জন্য এইচটিএমএল এর একটা ট্যাগ আছে, সেই ট্যাগের নামই হচ্ছে হেডার। তো এটা ব্যবহার করতে পারেন কিংবা ডিপ ব্যবহার করতে পারেন। বেটার হচ্ছে একদম উপরের অংশটাকে, উপরের যে সেকশনটা থাকবে সেটাকে আমরা হেডারের মধ্যে রাখবো, আর একদম নিচে যে সেকশনটা থাকবে সেটা হচ্ছে ফুটার ট্যাগের মধ্যে রাখবো। তো যেহেতু উপরের অংশ তাই আমরা নাম দিচ্ছি হেডার। তো এই হেডার অংশটাকে আমরা তৈরি করে ফেললাম। দেন আমরা হচ্ছে এই হেডারের মধ্যে কি কি রাখতে চাই সেটা আমরা এখন বলে দিব। তো হেডারের মধ্যে আমরা তিনটা জিনিস রাখতে চাইছিলাম, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে কি কি রাখতে চাইছি। একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে মেনু, আর একটা হচ্ছে সাইন আপ বা হচ্ছে ওই লগ ইন বাটন, ঠিক আছে। এরকম আমরা কিছু একটা রাখতে চাইছি। আচ্ছা, ভালো কথা। এটা তো অনেক ডিস্টার্ব করতেছে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। হঠাৎ বোধহয় ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আমার এখানে বোধহয় ইন্টারনেট কিছুটা সমস্যা করতেছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম দেখেন আমরা এই এই হেডারের ট্যাগের কথা বলতেছিলাম। আপনারা কি শুনেছেন? এই পর্যন্ত ছিলেন আমার সাথে? ও স্যার, কোনো সাউন্ড আসছিল না। না স্যার। আচ্ছা আচ্ছা, আমি আবার একটু বলি যে আমাদের একটা ট্যাগ প্রয়োজন যেটার নাম হচ্ছে হেডার। এই হেডার ট্যাগটা আসলে আমরা তখন ব্যবহার করি যখন আমরা আমাদের ওয়েবসাইটের একদম উপরের পার্ট নিয়ে কাজ করব। একটা ওয়েব পেজের একদম উপরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় হেডার, আর একদম নিচে যে অংশটা থাকে সেটাকে বলা হয় ফুটার। এই হচ্ছে হেডার আর ফুটার, ঠিক আছে। তো আমরা একদম উপরের অংশ তৈরি করার জন্য যে ট্যাগটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে হেডার, আর একদম নিচের অংশ ব্যবহার করার জন্য যে ট্যাগটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে ফুটার। ওকে, এই হচ্ছে বিষয়। তো আমরা এইখানে এখন হেডার নামের একটা ট্যাগ নিয়েছি, হেডার শুরু এখানে শেষ এখানে। এখন হেডার ট্যাগের মধ্যে আমরা কি কি রাখবো সেই ব্যাপারটা হচ্ছে বিষয়। আমরা একটু আগেই এখানে দেখেছি আমাদের হেডারের মধ্যে আমরা তিনটা জিনিস রাখবো বলেছিলাম। একটা হচ্ছে লোগো, আর একটা হচ্ছে মেনু, আর ডান পাশে আমরা সাইন আপ বা হচ্ছে লগ ইন বাটন রাখবো। তো এই তিনটা জিনিস হচ্ছে আমরা রাখতে চাই। তো চলেন আমরা তাহলে শুরু করি।
এই হেডারের মধ্যে তাহলে তিনটা পার্ট থাকবে। ওকে, তো তিনটা পার্ট রাখার জন্য আমরা সরাসরি তিনটাকে রাখবো না, আমরা এখানে আরো কিছু কাজ করব। আমরা এখানে একটা এক্সট্রা ডিভ নিলাম, এই ডিভটার একটা ক্লাস দিব, ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে কন্টেইনার। ঠিক আছে, কারণ এই ডিভের মধ্যে আমাদের কন্টেন্ট গুলো থাকবে, মেইন কন্টেন্ট গুলো থাকবে। ঠিক আছে, এই জন্য আমরা এখানে একটা ডিভ নিয়ে দিলাম, ডিভের নাম দিলাম কি কন্টেইনার। ওকে, এটা হচ্ছে আমাদের একটা এক্সট্রা ডিভ। এরপর আমরা আরো একটা ডিভ নিব এটার ভিতরে, কারণ আমরা তিনজনকে পাশাপাশি রাখতে চাচ্ছি। এখন তিনজন আইটেম যদি পাশাপাশি রাখতে চান তাহলে কি করতে হবে? আপনারা জানেন যে একটা প্যারেন্ট থাকতে হবে, কারণ প্যারেন্টকেই ডিসপ্লে ফ্লেক্স করতে হয়, তাহলেই আমরা তিনজনকে পাশাপাশি আনতে পারি। এই বিষয়টা সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে, আপনাদের সাথে সবার সাথে আলোচনা করছি আমরা, রাইট? সো আমরা আরো তিনজনকে যেহেতু পাশাপাশি রাখবো, তিনটা আইটেমকে পাশাপাশি রাখবো, তাই আমরা এখানে একটা ডিভ নিচ্ছি। এই ডিভের একটা ক্লাস দেন, ক্লাসের নাম দেন হচ্ছে হেডার আইটেমস। এই হেডার ট্যাগের কিন্তু আমরা কোনো ক্লাস দেই নাই, তবে চাইলে দিতে পারেন, না চাইলে নাই, তবে দেওয়াটা ভালো। এখানে চাইলে দিতে পারেন যে হেডার এরিয়া। ঠিক আছে, হ্যাঁ কত বছর দেখেন যেটা বলতেছিলাম, হেডারের আমরা একটা ক্লাস দিয়েছি, তার ভিতরে একটা ডিভ নিয়েছি কন্টেইনার, এইটা এক্সট্রা নিছি। ঠিক আছে, এটা নেওয়ার একটা কারণ আছে, আমি একটু পরে বুঝাবো কি কারণ। এরপর আমরা আরেকটা ডিভ নিছি, এটার মধ্যে মূলত আমাদের হেডারের আইটেমস গুলো থাকবে। যেহেতু হেডারের মধ্যে তিনটা আইটেম রাখবো, একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে মেনু, একটা হচ্ছে আপনার সাইন আপ বা লগ ইন। ঠিক আছে, তিনটা পার্ট রাখবো, তাই আমরা এখানে ডিভ নিলাম একটা, কারণ এই ডিভটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে ভিতরে তিনটাকে আমরা নিয়ে আসবো। তাহলে এটার ভিতরে চলে যান, তিনটা পার্ট যেগুলো আছে সেই তিনটাকে নেন। প্রথমটার ক্লাস হচ্ছে ধরেন নাম দিলাম লোগো, তারপরে এটার বাহিরে এসে আরেকটা ডিভ নিব, এটার একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিব হচ্ছে মেনু। এরপরে এইটার বাহিরে এসে আরেকটা ডিভ নিব, এটার একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে সাপোজ লগইন। ওকে, তাহলে আমাদের টোটাল কয়টা আসলো? এখানে তিনটা আসলো। ওকে ফাইন, তো মোটামুটি আমরা এখানে তিনটা জিনিস পাইছি। লোগো যে ডিভটা নিলাম, এটার ভিতরে কি রাখতে হবে? লোগো রাখতে হবে, তাই লোগো রাখবো। আর ডিভ মেনুর জন্য নিলাম একটা, এটার মধ্যে থাকবে মেনু, আর এখানে লগ ইন বা সাইন আপ এই জিনিসটা রাখবো। তো ফাইন, এখন কাজ হচ্ছে প্রথমত লোগোটাকে রাখা। ওকে, তো লোগোটাকে রাখবো একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। সবসময় লোগোকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখবেন। আপাতত এখানে কিছু দিলাম না, লোগোর মধ্যে সবসময় হোম পেজের লিঙ্ক থাকবে, ক্লিক করলে হোম পেজে চলে আসবে। তো আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, তার ভিতরে আমরা একটা ইমেজ ট্যাগ নিব আইএমজি, কারণ লোগোটা তো আইএমজি। এই জন্য আমরা এইখানে দেখব কোথায় আছে, এই যে দেখেন লোগো ডট পিএনজি, ফোল্ডারের নাম ছিল কি আইএমজি, তাই আমরা এখানে আবার লিখবো আইএমজি স্ল্যাশ লোগো ডট পিএনজি। আর এখানে অল্ট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, এখানে আপাতত লিখে রাখলাম লোগো, কিংবা আমাদের লিখতে পারি রেস্ট্রো লোগো, যেহেতু আমাদের ফাইলের রেস্টুরেন্টের নাম হচ্ছে রেস্ট্রো, মানে লোগোর মধ্যে লেখা ছিল ওই ডেমো যে লোগোটা আমরা নিয়েছি সেটা। তো যাই হোক, আমরা এবার এখান থেকে আমাদের এটাকে ওপেন করে নিব, ফাইলটাকে ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আমাদের লোগোটা আসছে, ভালো কথা। এরপরে হচ্ছে মেনু, এই মেনুটাকে এবার আমরা নিয়ে আসবো। ঠিক আছে, এবার মেনুর মধ্যে চলে আসেন। তো আমরা একটা জিনিস জানি, যখন আমরা মেনু ব্যবহার করব তখন ডিভ ব্যবহার না করে ন্যাভ ব্যবহার করাটা ভালো, আপনাদেরকে বলছিলাম বোধহয়। তো আমরা স্যার আমাদেরকে কি লোগো ক্রিয়েট করতে হবে নাকি ক্লায়েন্ট আমাদেরকে লোগো দিয়ে দিবে? ক্লায়েন্ট আপনাকে লোগো দিয়ে দিবে, আপনি তো গ্রাফিক ডিজাইনার না, আপনি কেন লোগো তৈরি করবেন? ক্লায়েন্টের লোগো ক্লায়েন্ট বানায় দিবে, মানে বানিয়ে নিবে ইয়েকে দিয়ে, আপনার গ্রাফিক ডিজাইনারকে দিয়ে। সো আপনাকে লোগো নিয়ে ভাবতে হচ্ছে না। তো এখানে এবার মেনু তৈরি করেন, একটা ইউএল নিলাম, তারপর একটা এলআই নিলাম, তারপর অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এখানে হ্যাশ দিয়ে দিলাম। এবার এখানে আপনি কিছু লেখেন, যেমন হোম, তারপর হচ্ছে আমরা কি লিখতে পারি, ধরেন অ্যাবাউট, তারপর আমরা লিখলাম হচ্ছে কি লেখা যায়, সাপোজ লিখলাম
ফুড দিলাম, যেহেতু রেস্টুরেন্ট রিলেটেড তাই দিলাম ফুড। লিখলাম টিম, লিখলাম ধরেন বুকিং, কিছু একটা লিখে রাখলাম আর কি। তো আমরা এবার ব্রাউজারে গিয়ে একটু রিলোড করি, দেখতে পাচ্ছি যে এখানে আসছে আরেকটা ডিভ। নাম্বার 3, এবার লগ ইন। এইখানে এসে আমরা আবার একটা ইউএল নিলাম, দেন এলআই, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এখানে হ্যাশ দিয়ে রাখলাম। এবার এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এসে আমরা হচ্ছে আপনার কি বলে এটাকে, লিখলাম হচ্ছে সাইন আপ, সাইন আপ। দেন এই লাইনটাকে কপি করে নিচ্ছি, এখানে জাস্ট লিখবো লগ ইন, লগ ইন। সেভ করলাম, নিচে এসে রিলোড করলাম, দেখলাম আরেকটা আসছে, একটা হচ্ছে সাইন আপ আর একটা হচ্ছে লগ ইন। এখন এই দুইটার পাশে আমরা যদি আইকন ব্যবহার করতে চাই, সাপোজ আমরা এখানে কি ব্যবহার করলাম, ধরেন লিখি ইউজার, লিখে সার্চ করি, দেখি কি অবস্থা। আচ্ছা এখানে আসছে, তো দেখি এখানে এই যে একটা আছে, এই যে একটা আছে, দুইটা জিনিস নিব। তো এটার মধ্যে ক্লিক করি, এইটার ব্যবহার করব সাইন আপের পাশে, আর এইটা ব্যবহার করব আপনার লগ ইনের পাশে, ঠিক আছে। অনেক সময় নেয়, বিচ্ছিরি একটা ব্যাপার, মেজাজ খারাপ করে, কাজ করার সময় ডিস্টার্ব করলে ভালো লাগে না আসলে। আচ্ছা আসতে থাকুক, আমরা কাজ করতে থাকি, পরে আসলে পরে হচ্ছে যে ইয়ে করব। আচ্ছা যাই হোক, আমরা তিনটা জিনিস নিছি, পরে আইকন বসাচ্ছি। তিনটা জিনিস নেওয়ার পরে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখন এদেরকে রিলোড করেন, এই যে এখানে তিনটা জিনিস আমরা নিছি, এই তিনটা জিনিসকে আমরা হচ্ছে যে এখন পাশাপাশি নিয়ে আসবো, তবে একটু পরে। তার আগে আমরা যেটা করব, সিএসএস এ চলে গিয়ে কিছু কাজ করে দিব। তো স্টাইল ডট সিএসএস এ আসলাম, আসার পরে প্রথম যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আমরা একটা ফন্ট সিলেক্ট করতে চাই, কারণ ডিফল্ট ফন্টটা আমরা রাখতে চাচ্ছি না। তাই আমরা চলে যাব হচ্ছে fonts.google.com এ, এটার সাথেও আপনাদের পরিচয় আছে। তো আমরা fonts.google.com এ আসার পরে এখান থেকে আমাদের ব্যবহার হয়, সবসময় ব্যবহার হয় এইরকম একটা ফন্ট, এখান থেকে নিয়ে যাই। যেমন আছে পপিন্স, এটা নেওয়া যেতে পারে, তারপর হচ্ছে রোবটও নেওয়া যেতে পারে। আচ্ছা এত ফন্ট না খুঁজে আমরা একটা ফন্ট জাস্ট ব্যবহার করি, আমরা হচ্ছে এই ফন্টটা নিয়ে যাই, এই যে পপিন্স ফন্টটা নিয়ে যাই, এটা মাঝে মাঝে ব্যবহার হয়, অসওয়াল্ডটাও ব্যবহার হয়। আর কি আছে দেখি তো এখানে। আচ্ছা পছন্দ মতো রোবটও নেওয়া যেতে পারে, আচ্ছা আমরা রোবটতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা সাপোজ এই যে এটা নিতে চাচ্ছি, তাই এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইম্পোর্টে চলে যাব। এসব নিয়ে আপনাদের সাথে আগেও কথা বলা হয়েছে, সো এখানে জাস্ট পেস্ট করে দিলাম, এই একটা বিষয়। এরপর আমরা এখানে কিছু কাজ করব। প্রথমত হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, এখানে আমরা বলবো যে ইউনিভার্সাল সিলেক্টর মার্জিন হবে 0 আর প্যাডিং হবে 0, যেগুলো আপনারা আগে থেকেই জানেন। তো আমরা এবার যদি ব্রাউজারে এসে রিলোড করি তাহলে দেখব মার্জিন প্যাডিং 0 হয়ে গেছে, ভালো কথা। এরপরে যে বিষয় থাকবে সেটা হচ্ছে আমরা এবার বডি ট্যাগকে কল করব। বডি ট্যাগকে কল করে বলবো বডি ট্যাগ তোমার ফন্ট ফ্যামিলি, এই যে ফন্ট গুগল থেকে যেটা নিছি সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এখন যদি ব্রাউজারে যান এবং এখানে একটা রিলোড করেন তাহলে এই ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। সো আমরা ফন্ট চেঞ্জ করে ফেললাম কারণ আমাদের এই ফন্টটা দরকার। আচ্ছা এইখানে এখনো কাজ করতেছে না, আচ্ছা যাই হোক। তারপরে যে বিষয়টা আমরা এবার কাজ করব হচ্ছে বডি গেল, এরপর আমরা কাজ করব কিছু অ্যাঙ্কর ট্যাগ নিয়ে, মানে আমরা বলবো অ্যাঙ্কর ট্যাগকে কল করলাম এন্ড দেন আমরা বলতেছি অ্যাঙ্কর ট্যাগ তোমার টেক্সট ডেকোরেশন নান হবে, সব অ্যাঙ্কর ট্যাগের। তার মানে আমরা যতবার অ্যাঙ্কর ট্যাগ নিব কোনো আন্ডারলাইন কিছু থাকবে না, এটা একটা ভালো ইয়ে। আপনার এখান থেকে একবারে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে ইমেজ কল করবেন শুধু। এখানে কিন্তু আমরা সব কমন করতেছি, এগুলো কিন্তু সবার জন্য প্রযোজ্য, তাই কমন কিছু সিএসএস আমরা আগে থেকেই করে ফেলতেছি। তা ইমেজকে কল করে প্রথমে বলবেন ডিসপ্লে ব্লক, তারপরে বলবেন ইমেজ তোমার উইথ হবে 100%, ঠিক আছে 100%। এরপরে বলেন
যে তোমার হাইট হবে অটো, ব্যাস। তাহলে সব যত ইমেজ আসবে সবগুলো ইমেজের উইথ তার ডিভ অনুযায়ী 100% হবে। তো আমরা একটা রিলোড করি, দেখেন আমাদের এই যে লোগোটা তো একটা ইমেজ, তাই ডিভ অনুযায়ী 100% হয়ে গেছে। কিন্তু আমরা এত বড় রাখবো না, কারণ আমাদের লোগো তো এত বড় থাকবে না। তো আমরা এটাকে ছোট করে দিব, মানে ইমেজকে ছোট করব না, আমরা করব হচ্ছে ডিভকে, ইমেজ যে ডিভের মধ্যে আছে লোগো, এটাকে আমরা ছোট করে দিব, একটু পরে করতেছি, ঠিক আছে। আচ্ছা, তো আপাতত এই অবস্থা আছে, থাকুক। আচ্ছা, এখন কাজ কি? এখন কাজ হইতেছে আমাদের এই যে হেডার, এই হেডারকে নিয়ে কাজ করব, কন্টেইনার এটাকে নিয়ে কাজ করব, তারপরে এটার মধ্যে কি আছে আবার হেডার আইটেম তিনটা কি কি আইটেম, একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে মেনু, আর একটা হচ্ছে লগইন, তিনটা জিনিস। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমত এই প্রত্যেকটা যে তিনটা জিনিস, এই তিনটার উইথ আমরা কমিয়ে দিব, কারণ প্রত্যেকটাকে তো আমরা পাশাপাশি নিয়ে আসতে চাচ্ছি, ঠিক আছে। আর আরেকটা বিষয়, আপাতত একটা কাজ করেন, এই যে ইমেজের এই যে স্টাইলটা না, এই যে এই দুইটা জিনিস আপাতত বাদ দেন, ঠিক আছে। এই দুইটা আপাতত বাদ, সেভ করেন, মানে এটার উইথটা পাক সেটা আমি আপাতত চাচ্ছি না, এমন আছে থাকুক। একটা জিনিস বুঝাবো, এই যে এখানে কন্টেইনার নামে যে একটা এক্সট্রা ডিভ নিলাম, এটা কেন? এটা না নিয়ে আমরা সরাসরি এটা নিলেও তো হইতো, কিন্তু এটা নিলাম কেন? কারণ আমরা দুই পাশে কিছু মার্জিন রাখতে চাই। সেটা কেমন আসেন বুঝাই। আমরা কি করব, প্রথমত আমাদের এখানে এসে ডট কন্টেইনার ক্লাসটাকে কল করব, কল করে বলবো যে তোমার একটা ব্যাকগ্রাউন্ড হবে আপাতত ধরেন রেড। এবার একটা রিলোড করেন, দেখেন পুরোটা জুড়ে একটা রেড কালারের ব্যাকগ্রাউন্ড আসছে, তাই না? কেন আসলো? কারণ হচ্ছে আমরা এই যে এই ডিভকে, এই যে এটা এই কন্টেইনারের ভিতরেই তো সবাই আছে, তাই না? সো এই সবার ব্যাকগ্রাউন্ডে এই কালারটা আসবে। ওকে, ভালো কথা। মানে আরেকটা জিনিস দেখাই, ধরেন আমরা এই যে হেডার এরিয়া যেটা আছে না, এইটাকেও কল করতে চাচ্ছি। ধরেন কন্টেইনারের উপরেই কল করলাম ডট হেডার এরিয়া, এখানে এসে কল করে বললাম যে তোমার একটা ব্যাকগ্রাউন্ড হবে ধরেন গ্রিন। সেভ করেন, ব্রাউজারে এসে রিলোড করেন, দেখেন দেখা যাচ্ছে না কেন? কারণ এই হেডার এরিয়াটা কিন্তু আগে আছে, এইটার কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসছে, আবার এইটার ব্যাকগ্রাউন্ডে আরেকটা কালার আসছে। তো এইটা হচ্ছে যেহেতু আগে আছে, তার মানে এইটার ব্যাকগ্রাউন্ড আগে আসছে, তারপরে আবার এইটাকে দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ডের কালার, এইটার রেড, তো এটা যেহেতু ভিতরে আছে তাই উপরে আসছে, তাই পিছনেটাকে এটাকে ঢেকে দিছে। বাট কোনো কারণে যদি আমরা এইখান থেকে এটাকে বাদ দিয়ে দেই এখান থেকে, তাহলে কিন্তু আবার আমরা দেখতে পাবো যে হেডার এরিয়ার একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড এখানে দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা আবার এটাকে ফিরায় নিয়ে আসলাম, অর্থাৎ রেড ব্যাকগ্রাউন্ড কন্টেইনারকে দেয়া সেটা আমরা দিলাম, তাহলে দেখবে এটা এটাকে ঢেকে দিছে। এবার এই কন্টেইনারের একটা উইথ সেট করেন, বলেন তোমার উইথ হবে ধরেন 85%। সেভ করে একটা রিলোড করেন, দেখেন কিছুটা অংশ এখান থেকে কমে গেছে, এখান থেকে এই পর্যন্ত 85% নিছে, আর বাকি অংশ কিন্তু বাদ। তাহলে নিচের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, ওই অংশটুকু কিন্তু আবার এখানে দেখা যাচ্ছে। ওকে, এবার করণীয় কি? এবার করণীয় হচ্ছে পুরো রেড ব্যাকগ্রাউন্ডটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। আর আমরা জানি কোনো ডিভকে মাঝখানে আনার জন্য আমাদের ব্যবহার করতে হয় মার্জিন 0 অটো। এখন যদি আমরা সেভ করে একটা রিলোড করি, তাহলে দেখবো আমাদের এই ডিভটা মাঝে চলে আসছে। এই পাশে কিছু অংশ ফাঁকা, আর এই পাশে কিছু অংশ ফাঁকা আছে। এতে করে কি হবে, দুই পাশে কিছু অংশ মার্জিন থাকবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। দুই পাশে মার্জিন রাখাটা ইম্পর্টেন্ট, কারণ তা না হলে আপনার কন্টেন্ট গুলো একদম লেগে লেগে থাকবে। এই যে দুই পাশে মার্জিন দিলাম, এইটা দেওয়ার জন্যই মূলত আমরা এই কন্টেইনার ডিভটা এক্সট্রা নিয়েছি, ঠিক আছে। এই জন্য আমরা এই কন্টেইনারের উইথ কমিয়ে মার্জিন 0 অটো করে দিব, আর বাকি যত কন্টেন্ট সবকিছু এই কন্টেইনারের মধ্যে থাকবে, যার ফলে যেহেতু আমাদের এটার উইথ কিছুটা কম এবং মাঝখানে আছে, তাই দুই পাশে কিছুটা ফাঁকা থাকবে, কন্টেন্টগুলো আর এখানে লেগে থাকবে না, এখান থেকে শুরু হবে, শেষও হবে এদিক, এই পর্যন্ত এসে এটার বাইরে আর কোনো কিছু যাবে না, কারণ এই পাশে আর এই পাশে মার্জিনের জায়গা। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই বিষয়টা বোঝা হলো। এখন আমরা রেড কালারের ব্যাকগ্রাউন্ড যে দিছি এটা রাখবো না, কারণ এটা ইম্পর্টেন্ট না, এটা ফাঁকা থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে না কোনো, যার কারণে আমরা এখন রিলোড করলে দেখবো কোনো ব্যাকগ্রাউন্ড নেই, বাট আমাদের মেইন যে হেডারের ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম সেটাই এখন দেখা যাচ্ছে, বাট আমরা এই পাশ থেকে আর এই পাশ থেকে কিছু ফাঁকা অংশ পাবো, এটা আমাদের প্রয়োজন ছিল। তো মোটামুটি আমরা দেখলাম এটার অবস্থা খুবই বাজে। আচ্ছা, যাই হোক, দেখেন এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম, এই গ্রিনটাও আমরা রাখতে চাচ্ছি না। ওকে, আমরা রাখতে চাচ্ছি এখানে অন্য কিছু। তো অন্য কোন কালার দিব সেটার জন্য আমরা একটা কাজ করি, flatUIcolors.com এ চলে যাই। তো আমরা flatUIcolors.com এ চলে গেলাম।
এইখান থেকে আমরা একটা কালার নেই, লাইক এই যে এইটা, এই ধরনের কালার বা সাদাও দেওয়া যেতে পারে কিন্তু। আচ্ছা আমরা একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডে গ্রিন না দিয়ে সাদা দিই। এখানে বললাম ব্যাকগ্রাউন্ডের কালার হবে সাদা। তো আমরা যদি এবার একটু সেভ করি এন্ড দেন এখানে একটা রিলোড করি, তাহলে দেখবো যে এখানে আপনার একটা সাদা কালারের ব্যাকগ্রাউন্ড আসছে। ওকে, যদিও কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক আছে, পরে বোঝা যাবে, কোনো সমস্যা নাই, আপাতত এরকমই থাকুক। আচ্ছা, তো মোটামুটি আমাদের এই অংশটুকু হলো, আমরা সাদা কালারের ব্যাকগ্রাউন্ড দিলাম। এবার আমাদের করণীয় কি? এবার করণীয় হচ্ছে প্রত্যেকটা ডিভের, এই যে লোগোর জন্য একটা ডিভ, মেনুর জন্য একটা ডিভ, সাইন আপের জন্য আরেকটা ডিভ, এই তিনটা ডিভের উইথ নির্ধারণ করে দেওয়া। ঠিক আছে, তো এই তিনটা ডিভ কোনটা? একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে মেনু, একটা হচ্ছে লগইন। তো আমরা এখানে কল করব তিনটাকে আলাদা আলাদা ভাবে। এখানে একটা কাজ করেন, কমেন্ট করে ফেলেন। এবার এখানে একটা কমেন্ট করতেছি সিএসএস এর মধ্যে, এখানে জাস্ট বলে রাখেন এটা হচ্ছে আমাদের হেডার এরিয়া, কারণ আমাদের অনেকগুলা ডিভ আসবে, তাই প্রত্যেকটা সেকশনের আমরা আলাদা আলাদা কমেন্ট করে রাখলে আমাদের জন্য পরবর্তীতে বুঝতে সুবিধা হবে কোথায় কোনটার সিএসএস করা হয়েছে। ঠিক আছে, এই অংশে আমরা হেডারের কাজ করব। ওকে, ভালো কথা। এবার প্রথমত বলেন যে ডট লোগো, এটা একটা উইথ দেন। ও আরেকটা কাজ করে ফেলি, এই যে ইমেজের যে অংশগুলো ফেলে দিছিলাম, আমরা উইথ দিয়েছিলাম এখানে 100%, আর কি দিয়েছিলাম, হাইট দিয়েছিলাম, এটা দিয়েছিলাম অটো, এই দুটো জিনিস থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার যদি একটু সেভ করে রিলোড করি, তাহলে দেখবো ইমেজটা একদম ওই যে আগের মতো বড় হয়ে গেছে। কিন্তু লোগো যে ডিভটা আছে, এই ডিভের উইথ আমরা এখন কমিয়ে দিব। উইথ দিলাম সাপোজ 20%, 20% মানে 100%-এ 20% দিলাম। তো রিলোড করলে দেখবো যে এটা ছোট হয়ে আসছে। এটাকে চাইলে আপনি আরেকটু কম দিতে পারেন, 10% দিতে পারেন, দেখি কেমন দেখায়। একটা রিলোড করেন, কমে আসছে, আমরা এটাকে আবার আরেকটু বাড়িয়ে 15% করে দিলাম। একটু রিলোড করেন, হ্যাঁ মোটামুটি 15% থাকুক। তাহলে আমাদের তিনটা আইটেমের একজন 15% নিয়ে চলে গেল। এবার হচ্ছে দ্বিতীয় জন। তো দ্বিতীয় জনের নাম কি? মেনু। তো আমরা এখানে কল করলাম ডট মেনু, কল করে বললাম আচ্ছা উইথ পরে দিই, একটা ব্যাকগ্রাউন্ড দেন জাস্ট বোঝানোর জন্য, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। এবার একটা রিলোড করেন, দেখেন এটার একটা ব্যাকগ্রাউন্ড আসছে। যেহেতু কন্টেন্ট এখান থেকে শুরু আর এখানে শেষ হবে, তাই দুই পাশে ফাঁকাই থাকবে, স্বাভাবিক। আচ্ছা এখানে আরেকটা কাজ করেন, এখানে ওই যে কমন সিএসএস গুলা যেগুলো হেডার পার্টে করি না, এখানে আলাদা যেগুলো যে কমন ভাবে করতেছি, এই সেকশনে এসে আমরা বললাম ইউএল যত ইউএল আছে সব ইউএল-এর লিস্ট স্টাইল নান হবে, কারণ আমরা কোনো লিস্ট স্টাইল রাখতে চাই না। এই যে দেখেন এখানে লিস্ট স্টাইল, এগুলো আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, কোনো ইউএল এর এগুলো থাকবে না। আচ্ছা এবার এখানে দেখেন আমরা মেনুকে ব্যাকগ্রাউন্ড কালার দিছি রেড। এবার মেনুর একটা উইথ দেন, ধরেন মেনুর উইথ দিলাম 60%। তো সেভ করে যদি একটা রিলোড করি, তাহলে দেখেন মেনুর উইথটা কমে আসছে 60%, এখানে আসছে 60 আর এখানে আসছে 15, টোটাল কত আসলো? 75, আরো বাকি আছে 25। আচ্ছা এইবার আসেন এদেরকে কতটুকু দিবেন? এরা হচ্ছে ডট লগইন তাই না? ক্লাসের নাম কি ছিল? লগইন, এই যে লগইন। ঠিক আছে, এইটাকে এখন আমরা একটা উইথ দিব। ওকে, তো এটার উইথ দিব কত পার্সেন্ট? 25% বাকি আছে, দিতে পারেন। আগে দেন একটা ব্যাকগ্রাউন্ড, বলেন ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন। এগুলো আমরা ফেলে দিব, ব্যাকগ্রাউন্ড রাখবো না, জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। আর উইথ দিলাম হচ্ছে ধরেন 20%, বা এটাকেও 15% দেন, 15% এরকম। তাহলে 15 15 30 আর এখানে আছে 60, টোটাল হচ্ছে 90%। আর বাকি হচ্ছে 10% আছে যেগুলো আমরা মাঝখানে ফাঁকা রাখবো। তো এখানে একটা রিলোড করেন, এই যে দেখেন এই হচ্ছে মোটামুটি আমাদের তিনটা জিনিস, একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে মেনু, আর একটা হচ্ছে এটা। এবার এই তিনজনকে আমরা কি করতে চাই? পাশাপাশি নিয়ে আসতে চাই। আর পাশাপাশি আনার জন্য আমরা কাকে ডিসপ্লে ফ্লেক্স করব? এই তিনজনের যে প্যারেন্ট তাকে। তাহলে এই যে দেখেন লোগো, এই যে মেনু, আর এই যে লগইন, এই তিনজন কার মধ্যে আছে? এই হেডার আইটেমস এর মধ্যে। তার মানে এই হেডার আইটেমস কে বলতে হবে ডিসপ্লে ফ্লেক্স। সো আমরা এদের উপরে, যেহেতু এটা প্যারেন্ট তাই উপরে রাখলাম, নিচে রাখলেও সমস্যা ছিল না। আমরা কি বলে যেভাবে HTML এ আছে ওই অর্ডারেই রাখলাম। তো এখানে আমরা লিখলাম হেডার আইটেমস, এখানে বললাম তোমার ডিসপ্লে ফ্লেক্স হবে। তো ডিসপ্লে ফ্লেক্স করে যদি একটা রিলোড করি, তাহলে আমরা দেখবো এই যে তিনজন আইটেম পাশাপাশি চলে আসছে। আর তিনজনের মাঝে যদি আমরা গ্যাপ রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন ব্যবহার করতে পারি।
তাহলে তিনজনের মাঝে যে গ্যাপটা থাকা দরকার সেই গ্যাপটা কিন্তু চলে আসবে। তাহলে এক পাশে লোগো, তারপরে মেনু, তারপরে হচ্ছে আমাদের এই যে সাইন আপ লগ ইন, তিনজনকে আমরা পাশাপাশি নিয়ে আসতে পারছি। আচ্ছা, সবাই এখনো জয়েন করে নাই। আচ্ছা, আমরা শুরু করে দেই। যারা যারা জয়েন করেছেন তাদেরকে নিয়েই শুরু করে দেই। তো যেখানে ছিলাম আমরা, এখানে আমরা তিনজন আইটেমকে পাশাপাশি নিয়ে আসছি। এবার আমাদের কাজ হচ্ছে এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো দিছি, এগুলো কিন্তু আসলে আমাদের দরকার নেই। তা আমরা যেটা করব সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারগুলোকে এখান থেকে ফেলে দিব। ওকে, তাহলে এই রেড কালার এটা আমরা রাখবো না, দেন গ্রিন কালার এটা রাখবো না। ওগুলো জাস্ট দেয়া হয়েছিল আপনারা যেন বুঝতে পারেন যে এই যে এগুলো আলাদা আলাদা টিপ। তো এখানে এই হচ্ছে আমাদের টোটাল এই জিনিসগুলো। আরেকটা কাজ করি, এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিয়ে রাখছি পুরো হেডার এরিয়ার, এটাকে আপাতত চেঞ্জ করে দিই, পরে সাদা করে দিব না। আপাতত সাদার মতো একটা কালার দিয়ে রাখি যেন আপনারা দেখে বুঝতে পারেন কোন অংশটুকু হেডার এরিয়া। তো আমরা এখানে একটা রিলোড করলে যে এখন একটু দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের হেডার এরিয়া। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের মেনুটাকে নিয়ে কাজ করব। তো আমাদের মেনুর নিচে আমরা কাজ করি, এখানে বলবো ডট মেনু, তার ভিতরে ইউএল। এখন আমাদের কাজ কি, ইউএল গুলোকে মানে ইউএল এর ভিতরে যে এলআই আছে তাদেরকে পাশাপাশি নিয়ে আসা। তাই আমরা এখানে বলবো তোমার ডিসপ্লে ফ্লেক্স, আমরা জানি মেনু এর আগে আমরা তৈরি করছি। তো একটা রিলোড করলাম, দেখলাম যে হ্যাঁ এরা পাশাপাশি আসছে। এরপরে কাজ হচ্ছে মেনুর ভিতরে আমরা কল করব ইউএল এলআই অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগকে কল করে বললাম যে তোমার টেক্সট ট্রান্সফর্ম আপার কেস বা ক্যাপিটালাইজ যেটাই দেন না কেন জাস্ট দিয়ে দেন, আমরা আপার কেস করে দিলাম। তো সেভ করে দেখি কেমন দেখা যায়, আসলো। এরপর আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে কালার কি হবে। তো আমরা এখানে একটা কালার ব্যবহার করব। তো কোন কালার দেয়া যায়, কালার আমরা এইটা এইটা দিলাম, একটা কালার দিই। সো এখানে একটা কালার দিলাম, দেন আমরা ডিসপ্লে ব্লক করব। এগুলো সব কিছু আপনাদেরকে জানানো হয়েছে, সো এখানে আমি আর তেমন কিছুই কথা বলবো না। আমরা এখানে একটা প্যাডিং ব্যবহার করে দিচ্ছি। প্যাডিং এর ক্ষেত্রে আমরা দেখি, এখানে যাই একটু। আচ্ছা, প্যাডিং এর ক্ষেত্রে 10 পিক্সেল প্যাডিং দিলাম, ডানে বামে 20 পিক্সেল প্যাডিং দিলাম। এবার একটা রিলোড করে দেই। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই হচ্ছে আমাদের, এরা পাশাপাশি চলে আসছে এবং প্যাডিংও পেয়ে গেছে। আচ্ছা, ভালো কথা। এবার এটাকে আমরা একটু বলবো ইউএল এর ভিতরে আমরা বলবো যে জাস্টিফাই কন্টেন্ট, সরি সেন্টার। সেন্টার কেন করলাম, যেন আমাদের লোগোটা এই অনুপাতে সেন্টারে চলে আসে। তো একটা রিলোড করলাম, দেখতে পাচ্ছি সেন্টারে আসছে, ফাইন। এবার এইটা আমাদের লোগোটা মোটামুটি হয়েছে। লোগোর মধ্যে যদি হোভার টোভার দিতে চান সেই ক্ষেত্রে আপনি সেটাও ব্যবহার করতে পারেন। আমরা আপাতত এখানে আর কোনো হোভার টোভার কোনো কিছু দিলাম না, এমন দেখতে খারাপ লাগতেছে না। জাস্ট একটা কি কাজ করা যায়,
আপনার যখন আমরা হোভার করব, আচ্ছা অন্য কিছু আমরা করতেছি, একটু পরে করতেছি, আপাতত এরকম আছে থাকুক। আমরা যেটা করব সেটা হচ্ছে যখন হোভার করব তখন অন্য কিছু নিয়ে আসব। আপাতত আমরা ডান পাশেরটা নিয়ে আগে একটু কাজ করে নিই, দেখি ফন্টসামের কি অবস্থা। ফন্টসাম কি কোনো হেল্পই করবে না আজকে? না, ফন্টসাম কোনো হেল্প করতেছে না, ফন্টসামে যাইতেই পারতেছি না, নেট এত ডিস্টার্ব করতেছে। আচ্ছা যাই হোক, আমরা এবার তাহলে চলে আসবো লগইনে। তো লগইনের মধ্যে কিন্তু মেনুর মধ্যে ইউএল আছে, এলআই আছে, ঠিক আছে। তো আমরা এখানে কল করব ডট লগইন, কিংবা চাইলে এখানে গ্রুপিং করে দিতে পারি, একই কথা হবে, ঠিক আছে। তাহলে একটা কাজ করি, গ্রুপিং করে দিই। ও না, গ্রুপিং করলে এখানে কিন্তু গ্রুপিং করা যাবে না, কারণ এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার চাই না। আচ্ছা গ্রুপিং করলাম না, তাহলে আমরা কল করব হচ্ছে লগইন স্পেস ইউএল। এটাকেও বলবো তোমার ডিসপ্লে ফ্লেক্স হবে। হইল, সেভ করে একটা রিলোড করেন, তাহলে দেখবেন দুইজন পাশাপাশি আসছে, ভালো কথা। এরপরে জাস্টিফাই কন্টেন্ট কি করব? আমরা এখানে এসে বলবো জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড, মানে তুমি একদম ডান পাশে চলে যাও। এখন ওরা দুজন ডান পাশে চলে যাবে, কারণ আমরা এদেরকে একদম ডানে পাঠাইতে চাচ্ছি, তো ওরা ডানে থাকলো। এবার এদেরকে এই যে এটার সাথে মিলাই দেন, এখানে যেমন আছে এই স্টাইলটাই দিতে চাচ্ছি। তাহলে এখানে চাইলে গ্রুপ করতে পারেন, বাট আর করলাম না। এখানে আমরা এখানে জাস্ট মেনুর পরিবর্তে লিখবো হচ্ছে লগইন। আচ্ছা সরি, আমরা পুরোটাকে কপি করে নিয়ে আসি না, কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম, শুধু মেনুর পরিবর্তে লিখবো লগইন। দুইটা স্টাইল কিন্তু সেম, ঠিক আছে, বাকি স্টাইলগুলো সেম রাখলাম। ওকে, এই কিন্তু এখানে প্রবলেম হলো কিছু, প্রবলেমটা হলো যে 15% দেয়াতে দুইজনকে খুব একটা ইয়া লাগতেছে না, তাই আমরা এই ডিভের উইথটা এবার একটু বাড়িয়ে দিব, কারণ ভেঙে যাচ্ছে। তাই আমরা এখানে 20% করে দিলাম। সো একটা রিলোড করেন, এখন আমরা আবার দেখতে পাচ্ছি মোটামুটি এই হচ্ছে যে এটা হচ্ছে 15%, এটা হচ্ছে 20%, ঠিক আছে। 20% করে দেওয়াতে এখন আমরা আবার দেখতে পাচ্ছি যে হ্যাঁ মোটামুটি ইয়ে আসছে। আবার যদি আপনি এমন যদি হইতো যে না আপনি একটা রাখবেন, দুইটা রাখবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আবার 15% দিলেও চলতো। যেমন একটা রাখবো বলতে কি, এই যেখানে একটা দুইটা এলাই আছে, দুইটা এলাই না রেখে একটা এলাই কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। কেমন, আমি একটু দেখাই দিই। ধরেন এই এলাইটা আপনি রাখলেন না, তো এবার যদি একটু রিলোড করেন তাহলে দেখেন একটা আছে। আচ্ছা আরেকটা কাজ করি, তাহলে এখানে আবার 15% আনি, ধরেন 15%। এবার একটা রিলোড করলাম, এই এখন এই যে এখানে আমরা লিখছি সাইন আপ অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, এই অ্যাঙ্কর ট্যাগ দুইবার লিখব এখানে, দেখি তো কেমন দেখায়। ঠিক আছে, জাস্ট আমরা কি করলাম, মাঝখানে একটা স্ল্যাশ দিয়ে দিলাম। একটা হচ্ছে সাইন আপের জন্য, আর একটা হচ্ছে লগ ইনের জন্য। অনেক সময় দেখবেন যে এরকমও থাকে, এই যে এরকম থাকে। ও একটা দিলেও 15%-এর জায়গা নিচ্ছে না, আমাদের 20%-এ যেতেই হবে, ঠিক আছে। তো যাই হোক, ওকে আমরা ও জায়গার জন্য না, এখানে কাহিনী আছে। কাহিনীটা হলো এই যে এলআই ট্যাগগুলা, এই যে এলআই ট্যাগগুলা, এই এলআই ট্যাগগুলা হইতেছে যে প্যাডিং নিয়ে উপরে নিচে ফ্লেক্স করে আপনার একটা, তো যেহেতু ওরা কিন্তু ডিসপ্লে ব্লক দুইটার ভিতরে একসাথে। এই যে দেখেন, এই একটা অ্যাঙ্কর ট্যাগ, এই একটা অ্যাঙ্কর ট্যাগ, তাহলে আমরা ডিসপ্লে ফ্লেক্স করছি না, সরি ডিসপ্লে আপনার ব্লক করছি না, ব্লক করার কারণে উপরে নিচে চলে আসছে। তো যাই হোক, এই ভেজালে তাহলে আর গেলাম না। ওইটাতে যদি যান তাহলে ডিসপ্লে ব্লক করা যাবে না, ঠিক আছে, কারণ দুইটা অ্যাঙ্কর ট্যাগ একসাথে আসতেছে। আমরা আগের মতোই কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম, ওইটাকে 20% জাস্ট করে দিই। ওকে, এখানে 20% আছে না, হ্যাঁ 20%। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আমাদের, এই হচ্ছে দুইটা। তবে এখানে একটা কাজ করতে পারি, এই দুইটার ক্ষেত্রে আমরা প্যাডিং একটু কম দিতে পারি, ঠিক আছে। 10 পিক্সেল করে দিলাম ডানে বামে উপরে নিচে, কারণ বেশি প্যাডিং রাখলাম না। এখানে দুজন, একটা হচ্ছে সাইন আপ আর একটা হচ্ছে লগ ইন, এইভাবে 10 পিক্সেল করে দিলাম। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের উপরের অংশটুকু, এটার কাজ শেষ। এবার হচ্ছে হোভার, মেনুতে যদি হোভার নিয়ে কাজ করতে চান তাহলে করতে পারেন, তবে তার আগে আমাদের পুরো হেডার এরিয়ার একটা প্যাডিং আমরা দিতে চাচ্ছি। এখানে একটা প্যাডিং দিলাম, উপরে নিচে কি প্যাডিং দেওয়া যায়, উপরে নিচে দিলাম 20 পিক্সেল আর ডানে বামে 0। তো সেভ করে দিলাম, একটা রিলোড করি। এই হচ্ছে মোটামুটি আমাদের এই। তো এখন আমরা এটার উপরে যখন হোভার করব তখন একটা স্টাইল চাই। তো কি স্টাইল চাই, ধরেন একটা বর্ডার আসবে, ঠিক আছে। তো এই বর্ডারটা নিয়ে আসার জন্য আমরা কি কাজ করব, বর্ডারটা নিয়ে আসার জন্য আমরা এই যে অ্যাঙ্করটা এটাকে নিয়ে কাজ করি, ঠিক আছে। এই ওকে ফাইন। তো এখানে এসে বলেন ডট ডট, ডট দিতে হবে না, এই
এখানে এসে বলেন তোমার একটা বর্ডার হবে চারপাশেই 1 পিক্সেল সলিড হ্যাশ এই কালারটাই সেম কালার, এই সেম কালারটাই এখানে ব্যবহার করে দিচ্ছি, পেস্ট করেন। তো এখানে আবার একটু লাফালাফি হবে সামান্য। ও সরি, আমরা তো এখানে হোভার দেই নাই, কোলন দিয়ে লিখতে হবে হোভার, তা না হলে তো আগেই চলে এসে বসে আছে, এটা তো দরকার নাই। তো দেখেন এই যে আমরা যখন হোভার করতেছি তখন একটু লাফালাফি করতেছে, তো এই লাফালাফিটা বন্ধ করে দিতে পারেন চাইলে। তো সেই ক্ষেত্রে এই বর্ডারটা আপনাকে আগেই দিয়ে রাখতে হবে, ঠিক আছে? এটাকে এখান থেকে কাট করে উপরে দিয়ে রাখতে হবে, শুধুমাত্র কালারটাকে আপনাকে এটা ব্যবহার না করে বলতে হবে ট্রান্সপারেন্ট, মানে কোনো কালার থাকবে না। তো এখন যদি রিলোড করেন বর্ডারটা আপনার আগেই এখানে থাকবে, শুধু ট্রান্সপারেন্ট অবস্থায় থাকবে। হোভারে এসে বর্ডারের কালারটা শুধু চেঞ্জ করে দিবেন, এখানে এসে বলবেন বর্ডার কালার এই যে এটা, তাহলে কি হবে বর্ডার আগে থেকে ছিল, এখন আর লাফালাফি করবেন না, বাট হোভার করলে শুধু কালারটা চেঞ্জ হয়ে যাবে এইরকম, ঠিক আছে? আর কিছুই না। তো আমরা এরকম একটা হোভার দিলাম, ওকে। তো আমরা চাইলে আর একটু ডিফারেন্টও দিতে পারতাম, আপাতত আমরা খুব একটা ঝামেলা যেতে চাচ্ছি না, এরকমই থাকুক। তো আমাদের মেনুর মধ্যে স্টাইল শেষ, আর এখানে হচ্ছে আমাদের সাইন আপ, আর এটা হচ্ছে আমাদের লগ ইন, এই অবস্থা থাকবে। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশে। পরবর্তী অংশে আমরা কি বলছিলাম, আমাদের কাছে একটা ব্যানার থাকবে বিশাল, ওইটার মধ্যে হচ্ছে আমরা আমাদের রেস্টুরেন্ট সম্পর্কে কিছু লিখবো, মানে তারপর হচ্ছে একটা ট্যাগলাইন থাকবে, এরকম কিছু একটা থাকবে। তো চলেন HTML আবার ব্যাক করি। HTML এ এসে এবার আমরা হেডার থেকে বের হয়ে চলে যাব। এখানে এসে হেডারটা যেখানে শেষ হলো সেখানে একটা কমেন্ট করে রাখতে পারেন, বলতে পারেন হেডারটা শেষ। এরপরে নতুন একটা নিচ্ছি, একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম দিলাম ব্যানার এরিয়া। এবার এটার মধ্যে আবার একটা ডিভ নিব, এই ডিভের একটা ক্লাস দিব, নাম দিলাম কন্টেইনার। কেন? কারণ এই ডিভের মধ্যেও আমরা চাই যে কন্টেন্টগুলো দুই পাশে কিছু মার্জিন রাখুক, ঠিক আছে? এই জন্য আমরা এখানে কন্টেইনারটা ব্যবহার করলাম। এবার এখানে কন্টেইনারের ভিতরে আপনি একটা ডিভ নেন, ডিভের একটা ক্লাস দেন, ক্লাসের একটা নাম দেন। কি নাম দিবেন? এখানে নাম দেন হচ্ছে ব্যানার কন্টেন্ট। এবার এখানে একটা H1 ট্যাগ নিলাম, এখানে লিখলাম হচ্ছে রেস্ট্রো, একটা P ট্যাগ নিলাম, এখানে লোরামের কিছু টেক্সট ব্যবহার করলাম। তো ব্রাউজারে এসে যদি রিলোড করি তাহলে আমরা দেখব যে এখানে আমাদের ওই অংশগুলো চলে আসছে। এবার এটা কি স্টাইল করব, প্রথমত হচ্ছে ব্যানার এরিয়া, এটাকে আমরা কল করব। ও এখানে আমি আরেকটা জিনিস শিখাবো আপনাদেরকে, এই কন্টেইনারের এই অংশটুকুকে কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করে এখানে আরেকটা এক্সট্রা ডিভ নেন, দেন একটা ক্লাস দেন, ক্লাসের নাম দেন হচ্ছে ব্যানার ওভারলে, ঠিক আছে? আমি আরেকটা ব্যাপার বলি, এখানে আমি যে ক্লাসগুলো দিয়েছি আপনাদের যে এই সেম ক্লাসে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই, আপনি আপনার পছন্দ মতো যে কোনো ক্লাস ব্যবহার করতে পারেন। আচ্ছা, ব্যানার ওভারলে নামক আমি একটা ক্লাস দিলাম। এবার এখানে আমি ওই অংশটুকুলোকে আবার পেস্ট করে দিলাম, মানে কন্টেইনারকে আবার দিলাম, তারপরে এই এখন এইখানে আবার একটা এক্সট্রা ডিভ ব্যানার ওভারলে। এটার কারণ কি? কারণ আমরা ব্যানারের উপরে একটা ওভারলে কালার দিব যেন আমাদের ভিতরের লেখাগুলো ঠিকঠাক মতো ফুটে ওঠে, তা না হলে কিন্তু আবার অনেক সময় দেখতে ভালো দেখা যায় না, ঠিক আছে? এই জন্য আমরা একটা ডিভ নিয়ে নিলাম এক্সট্রা। ওকে, প্রথমত ব্যানার এরিয়া, এটাকে কল করব। তো ব্যানার এরিয়াকে কল করার জন্য এখানে এসে এবার একটা কমেন্ট করেন, কমেন্টের মধ্যে লেখেন ব্যানার এরিয়া, তারপরে বলেন ডট ব্যানার এরিয়া। এবার বলেন তোমার এটার মধ্যে কি দিতে চাই। আমরা এই ব্যানার এরিয়ার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ সেট করতে চাই। তো ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করার জন্য আপনাকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজ যে কোনো একটা। এরপর এখানে লিখতে হবে ইউআরএল। এবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনার ইমেজের ইউআরএলটা বলতে হবে, মানে সোর্সটা। তো ইমেজের সোর্স কোথায় আছে আপনারা সবাই জানেন, আমরা এখন কাজ করতেছি সিএসএস ফাইলে। সিএসএস ফাইল থেকে আমাদের যেতে হবে ইমেজ ফোল্ডারের ভিতরে, তাই আমাদেরকে এখানে লিখতে হবে, কোটেশন দিলেও চলবে না দিলেও চলবে, তো আমি সাধারণত কোটেশন দিয়ে নেই। তো কোটেশনের মধ্যে লিখতে হবে img স্ল্যাশ, তারপর কোন ইমেজটা দিতে চাই। তো এখান থেকে আপনার পছন্দ মতো যে ইমেজটা দিতে চাচ্ছেন সেটা আপনি ব্যবহার করেন। তো আমরা এখান থেকে এই ইমেজটা মোটামুটি একটু বড়, এটা দেওয়া যেতে পারে, এটা একটা ইমেজ, তারপর এইটা আরেকটা ইমেজ, এটাও দেওয়া যেতে পারে, আবার এই আরেকটা ইমেজ, এটাও দেওয়া যেতে পারে। এই ইমেজটাও কিন্তু দেখতে অনেকটা লোভনীয়, ঠিক আছে, জিভে জল আসার মতো। আচ্ছা, তা আমরা ওই ইমেজটা দিই, কোনটা যেন বললাম, এই যে এইটা, এটার নামটা একটু চেঞ্জ করে দিই, এটার নাম দিলাম হচ্ছে ব্যানার, ব্যানার ডট জেপিজি। তো আমরা একটা কাজ করব, এখানে লিখব ব্যানার ডট জেপিজি।
তো আমরা যদি সেভ করে ব্রাউজারে এসে রিলোড করি তাহলে দেখবো আমাদের ইমেজটা আসছে। তো ইমেজের একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি দেখেন, ইমেজটা এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হয়ে গেছে, দেন ইমেজটা আবার রিপিট করছে এই যে এখান থেকে। তো এটাই হয় যদি ইমেজটা আপনি যার ব্যাকগ্রাউন্ড দিলেন তার তার চেয়ে ইমেজের উইথ কম হয়ে থাকে, মানে ইমেজের রেশিও যদি ছোট হয়ে থাকে, তাহলে কিন্তু ইমেজ স্বাভাবিকভাবেই আপনার আবার রিপিট করবে। তবে আপনি যদি চান যে রিপিট না করুক, তাহলে আপনি এখানে এসে বলতে পারেন ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, মানে ব্যাকগ্রাউন্ড কখনো রিপিট করবে না। তাহলে একটা রিলোড করলে দেখবেন আর রিপিট করতেছে না। কিন্তু প্রবলেম না যে এই অংশটুকু পর্যন্ত থাকলো, বাকি অংশ তো চলে যাচ্ছে। এই কারণে আমরা যেটা করব, ও আরেকটা ব্যাপার, আচ্ছা বলতেছি, এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এসে আবার লিখব ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। এই ব্যাকগ্রাউন্ড সাইজ যদি আমরা কভার করে দেই, তাহলে এই বাকি অংশটুকু এই ইমেজটাই রিপিট না করে নিজেকে কভার করে ফেলবে। তাহলে আমরা একটা ইমেজ দিয়ে পুরোটাকে কভার করতে পারলাম। তো সবসময় নো রিপিট করাটাই বেটার। এতে করে কি হবে না, আপনার ইমেজগুলো আপনার ওই বারবার রিপিট করবে না, দেখতে খারাপ লাগবে না। তবে প্যাটার্ন ইমেজ হলে অনেক সময় রিপিট করার প্রয়োজন পড়ে। তো প্যাটার্ন ইমেজ কি সেটা আপনারা গুগলে একটু সার্চ করলেই দেখতে পারবেন। এগুলো হচ্ছে প্যাটার্নের মতো, ঠিক আছে, একই জিনিস বারবার রিপিট করে। তো ওই জিনিসগুলো হলে আপনি রিপিট করাইতে পারেন, সেই ক্ষেত্রে দেখতে ভালো লাগবে। তো যাই হোক, আমরা একটা ইমেজকে রিপিট করালাম। আরেকটা কাজ সবসময় করবেন, সেটা হচ্ছে সবসময় না, এটা ডিপেন্ড করে আসলে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়, সেটা হচ্ছে আমরা এখানে বলতে পারি ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, মানে ব্যাকগ্রাউন্ড পজিশনটা যেন সেন্টার থেকে, ইমেজটা যেন সেন্টার থেকে চারপাশে ছড়ায়। ঠিক আছে, এবার দেখেন সেন্টার থেকে ছড়াচ্ছে ইমেজটা। আবার অনেক সময় লেফট থেকে ছড়াতে পারে, আপনি যদি চান যে না ইমেজটা লেফট বটম থেকে হবে, বা টপ রাইট থেকে হবে, বা টপ বটম থেকে বটম রাইট থেকে হবে, মানে আপনার ইচ্ছা মতো করে আপনি এটাকে পজিশন করাইতে পারেন। ঠিক আছে, তো সাধারণত কভার করলে সেন্টার থেকে কভার করাই, ইমেজটা যেন সেন্টার থেকে একদম চারপাশে ছড়িয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ইমেজটা চলে আসছে। কিন্তু দেখেন ইমেজের উপরে লেখা যেগুলো আছে, দেখেন এই লেখাগুলো কিন্তু এই যে এখান থেকে শুরু হয়েছে এবং এই যে এখানে এসে শেষ হয়েছে। এর কারণ কি? কারণ আমরা ওই যে ডিভটা ব্যবহার করেছি যার নাম হচ্ছে কন্টেইনার, আর এটাকে তো অলরেডি উপরে স্টাইল করাই আছে, এই যে এখানে করাই আছে, তাই ওই স্টাইলটাই পেয়ে যাচ্ছে, যেহেতু সেম ক্লাস, ওই সেম ক্লাস অনুযায়ী পেয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের এই কন্টেইনারের ভিতরে যে অংশটুকু আছে সেগুলো কি হচ্ছে, এইখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হচ্ছে, দুই পাশে কিন্তু আমরা সেই মার্জিনটা পেয়ে যাচ্ছি। এটা একটা ভালো ব্যাপার। এবার আসি ওভারলের ব্যাপারটা। ওভারলের ব্যাপারটাতে আরেকটু পরে আসি, তার আগে আমরা ভিতরের এই যে এগুলো যে ব্যবহার করলাম, এগুলোর কালার টালার একটু সেট করি। ফার্স্ট অফ অল আমরা আমাদের এই যে রেস্ট্রো, এইটাকে হচ্ছে যে আমরা একটা স্টাইল দিব। তো স্টাইল দেওয়ার জন্য আমরা এটা হচ্ছে আমাদের H1, এই যে দেখেন H1, তো এটা আছে ব্যানার কন্টেন্টের মধ্যে। তো আমরা ব্যানার কন্টেন্টকে কল করতেছি ডট ব্যানার কন্টেন্ট, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেন আবার কল করলাম ব্যানার কন্টেন্টের মধ্যে H1, দেন আবার কল করলাম ব্যানার কন্টেন্টের মধ্যে পি ট্যাগ। তো ব্যানার কন্টেন্টের ভিতরে এসে আমরা এখন একটা কাজ করব। প্রথমত বলবো যে তোমার মানে H1 এর মধ্যে তোমার কালার হবে একটা। এবার কি কালার দিব? কালারটা দিব আমি এই যে এইটার মধ্যে যে রেড কালারটা আছে এটা দিতে চাচ্ছি, যেহেতু এটা হচ্ছে ব্র্যান্ড কালার। ঠিক আছে, তাই আমরা এই কালারটা দিতে চাচ্ছি। কিন্তু এই কালারটা কপি করব কিভাবে? পিক্সি কালার পিকার আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে। তো আমার কাছে পিক্সি কালার পিকার অলরেডি ডাউনলোড করা আছে। আমি এই পিক্সি কালার পিকারটা নিয়ে নিলাম। এখন আমি এখান থেকে এই কালারের উপরে মাউসটা নিয়ে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার সি প্রেস করব, দেন এটা কপি হয়ে যাবে। এবার আমরা এখানে একটা হ্যাশ দিয়ে ওই কালার কোডটা এখানে পেস্ট করে দিব। তো এখন আমরা যদি যাই এন্ড দেন রিলোড করি, তাহলে দেখবো এটার কালার চেঞ্জ হয়েছে। এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এইটার টেক্সট ট্রান্সফর্ম ব্যবহার করব, ক্যাপিটালাইজ। তো ক্যাপিটালাইজ করার পরে যদি রিলোড করি, তাহলে দেখবো এটা চেঞ্জ হয়েছে। এবার আমরা এটার ফন্ট সাইজ একটু বাড়াতে চাচ্ছি। ফন্ট সাইজ সাপোজ 40 পিক্সেল, ফন্ট সাইজ 40 পিক্সেল দিলাম। এবার যদি একটা রিলোড করি, তাহলে দেখবো কিছুটা বাড়ছে। আরেকটু বাড়াই, 50 পিক্সেল দিয়ে দেখি কেমন দেখায়। এটা রিলোড দিই, মোটামুটি একটু বড় হয়েছে। আচ্ছা ফাইন, এটা দিয়ে দিলাম। কিন্তু দেখেন খুব একটা কালারটা ফুটে ওঠে নাই। আচ্ছা, ফুটে ওঠানোর ব্যবস্থা হবে, সমস্যা নেই। এবার পি ট্যাগে আসেন। পি ট্যাগে এসে বলেন তোমার কালার আমরা সাদা করে দিতে চাই। তো করে দিলাম, একটা রিলোড করেন। তো দেখেন এই যে সাদা হয়েছে, তারপরেও কিন্তু খুব একটা ফুটে ওঠে নাই। আরো ফুটাবো। এবার যেটা করব সেটা হচ্ছে এটা একটা প্যাডিং দিব উপরে নিচে। ঠিক আছে,
আমরা বললাম তোমার একটা প্যাডিং হবে। প্যাডিংটা হচ্ছে উপরে নিচে 150 পিক্সেল আর ডানে বামে 0। তাহলে কি হবে, উপরে আর নিচে 150 পিক্সেল প্যাডিং আসবে। ও সরি, কোথায় দিলাম এটা, পি ট্যাগের মধ্যে দিলাম, এটা দিলে তো হবে না। আমরা এইখানে কেন দিব, আমরা তো দিব হচ্ছে আমাদের মেইন যে ডিফটা আছে ব্যানার এরিয়া, এইখানে এইখানে দিলে তো হচ্ছে যে উপরে আর নিচে আসবে। এখন পি ট্যাগকে দেওয়াতে শুধু পি ট্যাগের উপরে আর নিচে আসছে। তো আমরা দিলাম হচ্ছে আমাদের মেইন ডিফটাকে উপরে আর নিচে আসছে। কিন্তু দেখেন ইমেজ আসছে, সবকিছুই ঠিক আছে। আমাদের এটা যত বাড়বে ইমেজ কিন্তু আরো বড় হতে থাকবে, কারণ আমাদের এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে সেট করা। তো ব্যাকগ্রাউন্ড মানে কি, ডিভের ব্যাকগ্রাউন্ড, ডিভের হাইট যত বাড়বে ব্যাকগ্রাউন্ডের হাইটও তত বাড়বে। ওকে, আচ্ছা, তো এখানে একেবারেই ফুটে ওঠে নাই। এবার আমরা করতে চাই কি, যে ওই যে ওভারলে নামে যে ডিভটা নিয়েছিলাম এই ডিভের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। তো আমরা এই ডিভটাকে এখন কল করব। যেহেতু ওভারলেটা ব্যানার এরিয়ার ঠিক পরে, তাই আমরা এখানেও ওইভাবেই কল করি। আসেন, ডট ব্যানার ওভারলে। এবার কি করবেন, প্রথমেই বলবেন তোমার একটা ব্যাকগ্রাউন্ড হবে। ব্যাকগ্রাউন্ড আপাতত ধরেন আমরা কালো দিতে চাচ্ছি, তাই #000 দিলাম। দেওয়ার পরে যদি একটা রিলোড করি তাহলে দেখবো একটা ব্যাকগ্রাউন্ড আসছে। কিন্তু ব্যাকগ্রাউন্ডে এত কম কেন আসলো, কারণ হচ্ছে আমরা তো এই ডিভের মানে আগের যে ডিভটা ছিল ব্যানার এরিয়া, এটার প্যাডিং দিছি উপরে নিচে এটা। তো আমরা যদি এটার প্যাডিংটা বাদ দিয়ে দেই, এবার যদি সেভ করি তাহলে দেখবো আর প্যাডিংটা পাচ্ছে না, শুধু এতটুকুই আসতেছে। এবার আর ইমেজটা দেখা যাচ্ছে না। প্যাডিংটা যদি আমরা ওভারলের মধ্যে দেই তাহলে ওভারলের ভিতরে জায়গাটা বাড়বে। দেখেন ওভারলের ভিতরে বাড়তেছে, ঠিক আছে। এখন ওভারলে ভিতরেরটা যদি বাড়ে, আগেরটা কিন্তু এমনিতেই বাড়বে, কারণ প্যারেন্ট তো যদি ভিতরের চাইল্ড বড় হয় তাহলে প্যারেন্টও বড় হইতে থাকে। তো ইমেজও কিন্তু বড় হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হওয়াতে ইমেজটাকে দেখাই যাচ্ছে না। তো এটা একটা সমস্যা, কিন্তু আমরা চাই ইমেজটা দেখা যাক, ঠিক আছে, আবার এইটাও দেখা যাক। তাহলে কি করতে হবে, এই যে এটার উপরে যে ওভারলেটা আছে, মানে এই যে ব্ল্যাক কালারটা আছে, এটাকে হালকা একটু ঝাপসা করে দিতে হবে, অপাসিটি কমায় দিতে হবে। তো এখানে সিএসএস এ অপাসিটি বলে একটা বিষয় আছে, ঠিক আছে। আমরা এখানে লিখতে পারি অপাসিটি। এই অপাসিটির সর্বোচ্চ মান হয় 1। এটা থাকলে যেমন আছে তেমনই থাকবে, একটা রিলোড করেন যেমন আছে তেমন। আর সর্বনিম্ন হচ্ছে 0, এটা দিলে কালারটা আর বোঝাই যাবে না। এটা রিলোড করেন, দেখেন নাই, ঠিক আছে, কোনো কিছুই নাই, শুধু কালার। কেন ভিতরে কোনো কিছুই নাই, কেন, কারণ ব্যানার ওভারলে তো এই যে এইখান থেকে শুরু এখানে শেষ, এটার ভিতরে যা কিছু আছে সবাই কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো আপনি এখানে যদি এখন বলেন সাপোজ 0.7, তাহলে দেখবেন কিছুটা আসছে। একটু রিলোড করেন, এই যে দেখেন কিছুটা দেখা যাচ্ছে। এবার পিছনের ব্যাকগ্রাউন্ডও দেখা যাচ্ছে, আবার উপরের এটাও দেখা যাচ্ছে, কিন্তু টেক্সটের অপাসিটিও কিন্তু কমে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই কারণে এই ক্ষেত্রে আমরা অপাসিটি ব্যবহার করব না, আমরা এই ব্যাকগ্রাউন্ডের এখানে ব্যবহার করব। আর এই জায়গাটায় আমরা আরজিবি মোডে লিখব, মানে আরজিবি কোড দিয়ে লিখবো, এখানে আর হেক্স কোড দিয়ে লিখবো না। এখন এই কালোর হেক্স কোড হচ্ছে 6টা 0 বা 3টা 0, কিন্তু এটার আরজিবি কোড কি সেটা আমরা জানি না। তো আমরা যদি হেক্স কোড জানি তাহলে কিন্তু ইয়েটাও বের করা যায়, আরজিবিটা বের করা যায়। আর সেটার জন্য গুগলে গিয়ে সার্চ করতে হবে। কি লিখতে হবে, লিখতে হবে হেক্স টু আর জিবিএ, এটা লিখে সার্চ করবেন। করার পরে যে এখানে ক্লিক করবেন একটা ক্যালকুলেটর আসবে, এইখানে আপনার হেক্স কোডটা দিতে হবে। হেক্স কোড ছিল এইটা, ঠিক আছে। দেন এই যে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন এই কোডের জন্য যে আরজিবি সেটা এখানে চলে আসবে। শুধু কালোর জন্যই না, যে কোনো কালার, যেমন এইটা ক্লিক করে কপি করলাম, এইখানে এসে পেস্ট করে দিলাম। এটা একটা হেক্স কোড, কিন্তু এটার আরজিবি কোড কি, ক্লিক করেন এই যে এখানে দিয়ে দিবে, ঠিক আছে। তা আমাদের দরকার কি 0000000, মানে 6টার জন্য, মানে 6টা 0 মানে কালোর জন্য কি, ক্লিক করলে দেখবো এই যে আরজিবি। আমরা এটা নিব না, আমরা নিব নিচেরটা, কারণ এটা যদি দেই তাহলে পুরোপুরি কালো আসবে। আর আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ডের কালো কালারটাকে একটু ঝাপসা করব, তাহলে আমরা এই যে এইটা নিব, কারণ এখানে শুধু আরজিবি নাই, এর সাথে এও আছে, মানে আলফা, ঠিক আছে। তো আমরা এইটাকে কপি করে নিয়ে যাব কন্ট্রোল সি প্রেস করে। দেন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড দিলাম না, এখানে পেস্ট করে দিব। এবার যদি সেভ করেন তাহলে দেখবেন যে এইটার মধ্যে ওই যে একটা ব্ল্যাক কালার যেটা ছিল সেটা আছে, কিন্তু এখানে এই যে আলফার মান হচ্ছে 1, এই 1টা সর্বোচ্চ 1 দেওয়া, তাই একদম পুরোপুরি ব্ল্যাক আসছে। আমরা যত কমাবো তত ঝাপসা হবে। যেমন আমি এখানে দিলাম 0.7, এবার মানে শুধু 0.7 বা 0.7 যেটাই দেন না কেন একই কথা। রিলোড করেন, দেখেন এবার ব্যাকগ্রাউন্ডে কিছুটা হচ্ছে
ওভারলে কিছুটা কম আসছে, যার ফলে আমরা পিছনের ইমেজ দেখতে পাচ্ছি। বাট এই ক্ষেত্রে কিন্তু আমাদের টেক্সটের অপাসিটি কমে নেই। এটাকে যদি আপনি একদম জিরো করে দেন, এখানে যদি জিরো করে দেন, দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে, মানে ব্ল্যাক কালারটা কিন্তু আর দেখা যাচ্ছে না, কিন্তু আপনার টেক্সট কিন্তু আছে। একটু আগে কিন্তু যখন অপাসিটি ব্যবহার করেছিলাম তখন কিন্তু টেক্সটও চলে গেছিল, এখন কিন্তু আর টেক্সট চলে যায় নাই। হ্যাঁ, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তা আমরা এখানে 0.7 দিচ্ছি, এটাই দেখতে ভালো লাগতেছিল ওই সময়, তাই আমরা এটাই দিলাম। তো আমরা যদি এখন একটা রিলোড করি তাহলে দেখবো এই আসছে। আরেকটা ব্যাপার, প্যাডিংটা অবশ্যই আমরা যদি ওভারলে ব্যবহার করি তাহলে প্যাডিংটা ওভারলের মধ্যে দিব, এইখানে দিব না, ঠিক আছে? কারণ এইখানে যদি দেই তাহলে কি হবে, আমাদের এইটার প্যাডিং হবে উপরে নিচে, তাহলে ওভারলেটা দেখতে আর ভালো লাগবে না। আমরা চাই ওভারলেটা পুরোটা জুড়ে থাকুক, শুধু এতটুকু থাকলে তো লাভ নাই, পুরোটা জুড়ে থাকলে ভালো লাগবে। তাই আমরা এখান থেকে নিচে নিয়ে আসলাম প্যাডিংটা। তো এখন যদি রিলোড করি, এই যদিও আমরা এখানে প্যাডিং ব্যবহার করব না, আমরা মূলত এখানে ব্যবহার করব হাইট 100 VH। এটার মানে হচ্ছে আমাদের হাইটটা হবে আমাদের ডিভ যতটুকু ওই অনুযায়ী একটা হাইট আসবে, মানে সরি ডিভ বলতে আমাদের স্ক্রিনের হাইটটা যতটুকু, যে এখান থেকে এই পর্যন্ত হাইট এইটা আসবে, ঠিক আছে? তো আমরা যদি এখানে একটা রিলোড করি তাহলে দেখবো একটা হাইট আসছে, ঠিক আছে? এই একদম 100 VH, মানে এই যে উপর থেকে এই পর্যন্ত যতটুকু আছে হাইট সেটাই নিছে, ঠিক আছে? স্ক্রিনের হাইটটা নিবে মূলত, এই হচ্ছে বিষয়। কিন্তু এইখানে আসার পরে আমরা দেখতে পাইতেছি যে আপনার আমাদের এই যে কন্টেন্টটা একদম উপরে, বাট আমরা কন্টেন্টটাকে মাঝ বরাবর আনতে চাচ্ছি। তো সেটা কিভাবে করব, সেটা আমাদের এই কন্টেন্টকে নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ এই যে ব্যানার কন্টেন্ট ডিভটা এটাকে নিয়ে কাজ করতে হবে। এটাকে এবার আমরা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করেও কাজ করতে পারি, তবে ডিসপ্লে ফ্লেক্স করলে ঝামেলা আছে, কারণ যদি এটাকে ডিসপ্লে ফ্লেক্স করি তাহলে এইচ1 আর পিটেক দুজন পাশাপাশি চলে আসবে, কারণ এই ডিভের হচ্ছে এই দুইটা চাইল্ড। এটাকে ডিসপ্লে ফ্লেক্স করা মানে কি, পাশাপাশি চলে আসা। তাই আমরা ডিসপ্লে ফ্লেক্স না করে পজিশন করে কাজ করব। তাই আমরা এখানে কল করব ব্যানার কন্টেন্ট। তো এই যে ব্যানার কন্টেন্ট অলরেডি আমরা কল করেছিলাম, এখানে এসে বলেন তোমার একটা পজিশন হবে, পজিশনটা অ্যাবসলিউট করে দিলাম, দেন টপ থেকে 0 পজিশনে রাখলাম আর লেফট থেকে 0 পজিশনে রাখলাম। তো এখন যদি সেভ করে রিলোড করেন তাহলে দেখেন এই যে টপ থেকে 0 লেফট থেকে 0-তে চলে আসছে। আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের এই যে ব্যানার কন্টেন্ট, ব্যানার এরিয়া, এই ব্যানার এরিয়াকে আমরা একটা পজিশন দিব রিলেটিভ, যেন এখানে একটা রিলোড করার পরে এইটা অনুযায়ী কাজ করে, এটা টপ থেকে 0 লেফট থেকে 0 পজিশনে কাজ করে। ওকে ফাইন। এবার আরেকটা কাজ করেন, এই ডিভের একটু উইথ কমায় দেন, ঠিক আছে? এখানে বলেন তোমার একটা উইথ হবে কত, 70% করে দিলাম। তো একটা রিলোড করেন, দেখেন 70% কমে আসছে কিছুটা। এই ক্ষেত্রে কন্টেইনার না নিলেও চলতো আসলে, যেহেতু আমরা পজিশন করেছি তাই। আচ্ছা যাই হোক, নিয়ে নিছি সমস্যা নেই। আমরা 70% একটা উইথ নিলাম। এবার এটাকে আমরা একদম সেন্টারে নিয়ে আসতে চাই, সেটার জন্য কি করতে হবে, টপ থেকে 50% আর লেফট থেকে 50%। এটাও আমরা কিন্তু গত ক্লাসেই দেখে আসছি। তো টপ থেকে 50 আর লেফট থেকে 50, বাট মাঝ বরাবর আনার জন্য কি করতে হবে, ট্রান্সফর্ম। তো আমরা এখানে লিখব ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% -50%। গত ক্লাসে বোঝানো হয়েছে, তাই এখানে আমি আপাতত আর কোনো কিছু বুঝাবো না। এই যে দেখেন আমাদের কন্টেন্টগুলো এখন একদম মাঝ বরাবর আছে। আর আমাদের পুরো কন্টেন্টগুলোকে সেন্টারাইজ করার জন্য আমরা এই ডিভের মধ্যে ব্যানার কন্টেন্টের মধ্যে যেহেতু ওরা আছে, তাই আমরা এখানে বলতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার, মানে সেন্টার অ্যালাইন থাকুক, এরকম থাকুক। আর টেক্সটগুলো কিছুটা কমায় দিই, এখানে একটু বেশি বেশি লাগতেছে, এখানে একটু কমিয়ে দিচ্ছি আমরা আমাদের মতো করে। ধরেন দেখি একটু কমিয়ে দিই কেমন দেখা যায়। সো এখানে যাই, একটা রিলোড করি, কিছুটা কম, এরকম থাকুক। ওকে। আর পি ট্যাগ যেটা আছে এখানে আমরা হচ্ছে ফন্ট স্টাইল এটাকে ইটালিক করে দেই। সেভ করেন, ব্রাউজারে এসে একটা রিলোড করেন, সামান্য একটু ইটালিক করে দিলাম আর কি। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো আমাদের এই এটা হচ্ছে ওই রেস্ট্রো একটা ইয়ে দিলাম, এখানে একটা ট্যাগলাইন দিলাম। এরপরে আরো কিছু রাখা যেতে পারে চাইলে। এটার নিচে আমরা একটা বাটন নিতে পারি, একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এখানে একটা হ্যাশ দিয়ে, সরি এখানে একটা থুরু, এখানে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এখানে লিখলাম হচ্ছে বুক নাও, এরকম কিছু একটা বাটন বানাইলাম।
একটা রিলোড করলে দেখবে যে এখানে বুক নাও আসছে। এটাকে এবার একটু স্টাইল করব। তাহলে আমাকে কল করতে হবে এই ব্যানার কন্টেন্টকে ধরে কন্ট্রোল ভি, এখানে কল করব অ্যাঙ্কর ট্যাগ। এবার বলবো যে তোমার একটা কালার হবে, কালার দিলাম সাদা। তারপরে বলবো যে তোমার একটা বর্ডার হবে, বর্ডার দিলাম হচ্ছে 1 পিক্সেল সলিড, এটাকেও সাদা করে দিলাম। তো সেভ করে যদি একটু রিলোড করি তাহলে দেখবে যে আসছে। এবার H1 এর নিচে একটা মার্জিন বটম দেন সামান্য, এখানে বলেন তোমার নিচে একটা মার্জিন বটম আসবে 20 পিক্সেল। এই সেম পি ট্যাগের নিচেও দিতে চাচ্ছি, দেখেন এদের নিচে মার্জিন বটম আসছে। পি ট্যাগের নিচে দেই 30%, সরি 30 পিক্সেল। তো একটা রিলোড করলাম। এবার আমরা এই বুক নাও এটাকে একটু আরেকটু স্টাইল করব। এখানে বলেন তোমার একটা প্যাডিং হবে, প্যাডিং দিলাম উপরে নিচে 10 পিক্সেল আর ডানে বামে 30 পিক্সেল, একটা প্যাডিং দিয়ে দিলাম। তো একটা রিলোড করলে আমরা দেখব যে এই যে আমাদের এখানে একটা বুক নাও বাটন চলে আসছে। এইটাকে আপনি আরেকটু বাড়িয়ে 40 পিক্সেল করে দেন, বাটনটা যেন আরেকটু নিচের দিকে থাকে, ঠিক আছে? মনে হচ্ছে কম যায়, এত কম কেন? সেভ করেন, ঠিক আছে। আচ্ছা এটা আবার একটু বেশি হয়ে গেছে। আচ্ছা এরকম থাকুক। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই অংশটুকু। তবে এবার কাজ কি? এবার কাজ হচ্ছে আমরা আমাদের যে মেনুটা, যেটা উপরে যে মেনু বারটা আছে, এটাকে উপরে ফিক্সড অবস্থায় রেখে দিতে চাই। অর্থাৎ এই যে দেখেন আমরা যখন স্ক্রল করে নিচে আসতেছি, আমরা চাচ্ছি না এরকম, আমরা চাচ্ছি এটা এই যে এইটার উপরে এরকম ফিক্সড অবস্থায় থাকবে। সেই জন্য আমরা আমাদের মেনুতে চলে যাব। কোথায়? একদম উপরে হেডার এরিয়া, যেটা এই যে এইটাকে আমরা গিয়ে বলবো যে তোমার পজিশন হবে ফিক্সড। এবার পজিশন ফিক্সড, ফিক্সড মানে হচ্ছে একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় ফিক্সড হয়ে থাকবে। তো যখন পজিশন ফিক্সড হয় তখন কাউকে রিলেটিভ করার দরকার পড়ে না, কারণ ফিক্সড মানে হচ্ছে স্ক্রিনের যে কোনো একটা জায়গায় ফিক্সড থাকবে, ঠিক আছে? তখন সেই স্ক্রিন সাপেক্ষেই কাজ করবে। তো আমরা ফিক্সড করে বললাম টপ থেকে 0 পজিশনে থাকবা আর লেফট থেকে 0 পজিশনে থাকবা। তো এখন যদি সেভ করে একটা রিলোড করি, দেখেন এটা একটু সমস্যা হবে সামান্য, দেখেন দেখা যাচ্ছে না। প্রথম বিষয় হচ্ছে এটাকে জেড ইন্ডেক্স দিতে হবে 9999, এটা দিয়ে এটাকে উপরে তুলে নিয়ে আসতে হবে। তো এখন দেখেন উপরে আসছে, কিন্তু এটা ছোট হয়ে আছে, আমরা চাই এটা ফুল হয়ে থাকবে। তাই এখানে আপনাকে এবার বলতে হবে তোমার একটা উইথ হবে 100%। তো এখন যদি রিলোড করেন তাহলে এবার আবার দেখবেন ঠিক হয়ে গেছে। এইবার দেখেন এটা কিন্তু মোটামুটি উপরে ঠিকঠাক মতো সেট হয়েছে। এবার আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে চাই, ওই যে সাদা দিয়েছিলাম এবার সাদা দিতে চাই। তো একবার একটা রিলোড করেন, তো এখন এই যে এটা সাদা হয়ে আছে, সাদা থাকুক। আর এটার উপরে নিচে যে প্যাডিংটা ছিল, এটা কাকে দিছিলাম? হেডার এরিয়াকে দিছিলাম, হেডার আইটেমস এর মধ্যে দিছিলাম। আচ্ছা এটা এখান থেকে কাট করেন, কাট করে এটা হেডার এরিয়ার মধ্যে দিব আমরা, ঠিক আছে? সেভ করে একই জিনিস দেখতে একই রকম মনে হবে, বাট আমরা এইটাকে একটু কমিয়ে দিতে চাচ্ছি, মানে এত বেশি দিতে চাচ্ছি না, 10 পিক্সেল থাকুক, ঠিক আছে? এরকম থাকুক। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ইয়েটা, এটা এখন ফিক্সড অবস্থায় আছে। এই হচ্ছে আমাদের ব্যানারটা। এবার আমরা পরের সেকশনে চলে যাব। তো পরের সেকশনে আমরা বলছিলাম আমাদের রেস্টুরেন্ট সম্পর্কে একটা কিছু থাকবে, লেখা থাকবে, তাই আমরা একটা নতুন ডিভ নিব। তো এই ব্যানার ডিভটা থেকে বের হয়ে আসার আগে এখানে কমেন্ট করে দেন আপনার ব্যানার এন্ড। এরপরের কাজ কি? এখানে একটা ডিভ নেয়া, ডিভের মধ্যে একটা ক্লাস ব্যবহার করবেন, ক্লাসের মধ্যে আপনি এবার কিছু একটা লিখবেন, ঠিক আছে? কি লিখবেন? আপনি এখানে লিখতে পারেন যে অ্যাবাউট এরিয়া। এবার এখানে কি কি রাখবেন? এবার একটা ডিভ নিব, ডিভের একটা ক্লাস দিব, কন্টেইনার এইখানেও আমরা চাই হচ্ছে যে ইয়ে থাকুক। আচ্ছা এই ক্লাসটাকে ধরেন আমি আপাতত দিলাম না, না দিলে কি হবে আবার একটু বুঝাই, যদিও বুঝছেন এতক্ষণে বোঝার কথা, বাট তারপরে আবার একটু দেখাই। তো আমরা আপাতত একটা এক্সট্রা ডিভ নিয়ে রাখলাম, দেন এটার মধ্যে কিছু করব। কি করব? আমরা এখানে বলবো যে তোমার একটা নতুন ডিভ আসবে, এই ডিভের একটা ক্লাস দিয়ে বলেন অ্যাবাউট টাইটেল, ঠিক আছে? বাট অ্যাবাউট টাইটেল না লিখে এখানে লেখেন সেকশন টাইটেল, সেকশন টাইটেল এরকম একটা দিলাম। এটার মধ্যে আমরা একটা টাইটেল রাখবো, টাইটেলটাকে H2 ট্যাগের মধ্যে রাখবো। আর এখানে আমরা বলতে চাচ্ছি অ্যাবাউট আস, এরকম একটা কিছু বলতে চাচ্ছি,
এন্ড দেন আমরা এবার আরেকটা ডিভ নিলাম নিচে, এই ডিভের একটা ক্লাস দিচ্ছি, এই ক্লাসের নাম দিলাম হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট। এখন এটার মধ্যে কন্টেন্ট রাখবো। তো কন্টেন্ট কি কি থাকবে, এক পাশে একটা ইমেজ থাকবে আর এক পাশে হচ্ছে একটা প্যারাগ্রাফ থাকবে। তো আমরা একটা পি ট্যাগ নিলাম, সরি পি ট্যাগ না, এক পাশে ইমেজ থাকবে, একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম দিলাম হচ্ছে অ্যাবাউট লেফট। আরেকটা ডিভ নিব, কপি করে নিলাম জাস্ট, এটার নাম দিলাম অ্যাবাউট রাইট। লেফটের মধ্যে ইমেজ থাকবে, তাই আমরা একটা আইএমজি ট্যাগ নিলাম, আর এখানে আমরা বললাম আইএমজি স্ল্যাশ, কোন ইমেজটা নেবেন সেটা একটু দেখে নেন, এটার ভিতরে এটার ভিতরে এটার ভিতরে এটার ভিতরে কোন ইমেজটা দিবেন। ধরেন আমরা দিতে চাচ্ছি এইটা, এই ইমেজটা দিতে চাচ্ছি সাপোজ, তাহলে আমরা এটা একটা নাম দেই, ধরেন নাম দিলাম অ্যাবাউট ডট জেপিজি। তাহলে আমাদেরকে এখানে বলতে হবে অ্যাবাউট ডট জেপিজি। অল্ট অ্যাট্রিবিউটের মধ্যে জাস্ট লিখে রাখলাম অ্যাবাউট। সেভ করে যদি আমরা ব্রাউজারে চলে যাই এন্ড দেন রিলোড করি, তাহলে আমরা দেখব যে এই যে দেখেন আমাদের এখানে ইমেজটা আসছে, যে অ্যাবাউট আস এন্ড দেন ইমেজ। দেখেন আমরা যতই স্ক্রল করি না কেন উপরে কিন্তু আমাদের এটা ফিক্সড হয়ে থাকবে। আচ্ছা থাকুক। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ নিতে হবে এই রাইট ডিভের মধ্যে। আচ্ছা এখানে আমরা একটা ডিভ নিয়ে নিছি আগেই, এখানে একটা h3 ট্যাগ বা একটা h4 h3 নিলাম, এইখানে আমরা কিছু একটা লিখি, ধরেন লিখলাম রেস্ট্রো অ্যাবাউট রেস্ট্রো এরকম লিখলাম, একটা পি ট্যাগ নিলাম, তার মধ্যে লোরাম নিয়ে নিলাম, একটু ব্রাউজার এসে রিলোড করলে আমরা দেখবো এই যে আসছে। ঠিক আছে, ওকে। এইবার আসি, এই যে আমাদের কন্টেন্ট গুলো লেগে লেগে আছে দেখছেন, এই জন্য আমরা এই যে এখানে একটা এক্সট্রা ডিভ নিয়েছিলাম যার নাম কন্টেইনার। এটা যদি ব্যবহার করি তাহলে আমরা দেখব আর ওই জিনিসটা থাকবে না, এই যে দুই পাশ থেকে আমরা ওই মার্জিনটা পেয়ে যাচ্ছি। এবার আমাদের স্টাইল করে ফেলতে হবে এটাকে। প্রথমত আমরা অ্যাবাউট আস এই ডিভটাকে নিয়ে কাজ করব। আচ্ছা অ্যাবাউট এরিয়া যে ডিভটা আছে সেটাকে কল করে আসেন, এই যে এখানে এসে আগে একটা কমেন্ট করে এখানে বলে দেই যে অ্যাবাউট এরিয়াকে ধরছি। এবার অ্যাবাউট এরিয়াকে বলেন তোমার একটা প্যাডিং হবে উপরে নিচে 100 পিক্সেল আর ডানে বামে 0, আর ব্যাকগ্রাউন্ডে আমরা সাদা কালার দিয়ে রাখলাম। তো এখন যদি ব্রাউজারে এসে রিলোড করি তাহলে আমরা দেখব এই। ঠিক আছে, এবার আমরা আমাদের টাইটেল নিয়ে কাজ করব। তো টাইটেল নিয়ে কাজ করার জন্য আমাদের হচ্ছে সেকশন টাইটেল নামের একটা ক্লাস আমরা আগে নিয়ে রাখছি, এটাকে আমরা এখন ধরবো। ঠিক আছে, ডট সেকশন টাইটেল বলেন তোমার টেক্সট অ্যালাইন সেন্টার হবে, তারপর হচ্ছে বলেন প্যাডিং হবে উপরে নিচে 25 পিক্সেল আর ডানে বামে কোনো প্যাডিং হবে না। তো আমরা যদি রিলোড করি তাহলে আমরা দেখব এই যে আসছে। ঠিক আছে, আচ্ছা উপরে নিচে প্যাডিং এর দরকার নেই, শুধু প্যাডিং বটম দেন, এখানে বলেন প্যাডিং বটম, তাহলে আর আমাদের এখানে 0 লেখার দরকার নেই, শুধু 25 পিক্সেল নিচে আসবে, কিংবা আরেকটু বাড়িয়ে দিতে পারি 35 পিক্সেল। তো একটা রিলোড করলে আমরা এখানে দেখবো আর একটু প্যাডিং বাড়ছে। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে যে কাজটা আছে সেটা হইতেছে আমরা এটার কালার চেঞ্জ করতে চাই। তো এটার কালার চেঞ্জ করার জন্য আমরা কল করব হচ্ছে এইটাকে, সো এখানে বলবো একটা h2 ট্যাগ আছে সেটা, দেন আমরা বললাম কালার। কালার কোনটা দিতে চান, ওই যে ওইটা। আচ্ছা আমাদের 40 মিনিটস আবার শেষ হয়ে গেছে, আপনারা হচ্ছে আবার জয়েন করেন, এই সেকশনটা শেষ হয় নাই, আপনারা আবার একটু জয়েন করেন। আচ্ছা যেটা করতেছিলাম এই যে এই পাশে, তো দেখেন আমাদের এটার ফন্ট সাইজ আমরা একটু বাড়িয়ে দিতে পারি। আচ্ছা সো আগে তো কালার নিয়ে কথা বলবো, তো কালার যেন কোনটা দিছিলাম রেড কালার যেন কাকে দিলাম, H1 কে দিছিলাম তাই না, H1 কে খুঁজে বের করে যে এই কালারটাকে কপি করে নেন, কন্ট্রোল সি, দেন এখানে এসে পেস্ট করে দেন, সেভ করেন। আর একটা বিষয় ফন্ট সাইজ দিয়ে দেন, বলেন যে তোমার একটা ফন্ট সাইজ হবে, ফন্ট সাইজ দিলাম হচ্ছে ধরেন 40 পিক্সেল, সেভ করেন, ব্রাউজারে এসে একটা রিলোড করেন। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এটা চলে আসছে। ঠিক আছে, ওকে ফাইন, অ্যাবাউট আস আসছে। এবার আমরা এদের দুজনকে পাশাপাশি রাখবো। তো পাশাপাশি রাখার জন্য দেখেন আমাদের এই যে এই অংশটুকু শেষ, সরি এই অংশটুকু শেষ, এই যে এটা,
এবার আমরা কাজ করব যে এই ডিভের মধ্যে অ্যাবাউট কন্টেন্ট। তো প্রথমত এটাকে কল করেন, এখানে এসে বলেন ডট অ্যাবাউট কন্টেন্ট, এক নাম্বার। তারপরে অ্যাবাউট কন্টেন্টের মধ্যে একটা আছে অ্যাবাউট লেফট আর একটা আছে অ্যাবাউট রাইট। সো আমরা প্রথমত কল করব হচ্ছে ডট অ্যাবাউট লেফট, তারপরে আমরা কল করব ডট অ্যাবাউট রাইট। ঠিক আছে, লেফটের একটা উইথ দেন, বলেন তোমার উইথ হবে 45%। আবার রাইটেরও একটা উইথ দেন, ঠিক আছে, এটাকেও বলেন তোমারও উইথ হবে 45%। তো সেভ করে যদি একটু রিলোড করি তাহলে দেখবো এরা সবাই ছোট হয়ে গেছে। ভালো কথা, দুজনকে পাশাপাশি আনবো। তাহলে কি করতে হবে, দুইজনের যে প্যারেন্ট অ্যাবাউট কন্টেন্ট ওকে গিয়ে বলতে হবে ডিসপ্লে ফ্লেক্স। সেভ করে যদি রিলোড করি তাহলে দেখবো এই। আর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন ব্যবহার করে দেই যেন মাঝখানে জায়গাটা থাকে। ঠিক আছে, তো আমরা সেভ করে দিলাম এন্ড দেন রিলোড করলে আমরা এখানে সেটা পেয়ে যাচ্ছি। আরেকটা কাজ করতে পারেন, এটার উইথ একটু বাড়িয়ে দিতে পারেন, একটু রিলোড করেন, এই এটার উইথ একটু বেশি থাকুক, এটা একটু কম থাকুক, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইয়ে আসছে। এবার আমরা ভিতরের এগুলো নিয়ে কাজ করব। তো প্রথমত হইতেছে এই যে H4 নিছি না H3 নিছি, H3 নিছি, এটাকে আমরা ধরবো। তো আমরা বলবো যে অ্যাবাউট রাইট তোমার ভিতরে আছে H3, তো এটাকে বললাম যে তোমার প্রথমত তোমার ফন্ট সাইজ হবে, ঠিক আছে, এটার একটা ফন্ট সাইজ দিতে চাচ্ছি। ফন্ট সাইজ ওটা ছিল 40, এটাকে দিলাম 30 পিক্সেল। সেভ করেন এন্ড দেন ব্রাউজারে এসে রিলোড করেন। এটা যেহেতু H3, ঠিক আছে, তাই এটাকে আমরা দিলাম 30 আর এটাকে দিলাম 40%। আর এটা ছিল বোধহয় 50 পিক্সেল নাকি, হ্যাঁ ওটা ছিল, H1টা ছিল বোধহয় 50 পিক্সেল। মনে রাখবেন যে H1 থেকে কিন্তু H2 কখনো বড় করা যাবে না, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা 40 পিক্সেল আর এটাকে 30 পিক্সেল দিলাম। ওকে, চাইলে আরেকটু কমও দিতে পারতাম, আচ্ছা যাই হোক, দিসি, এখানে থাকুক। তো এটা আসছে। এরপরে এটা কালার, এখানে কালার আর আমরা রেড দিব না, এটা দিব অন্য কালার। ধরেন এবার আমরা এখান থেকে এই কালার বা এই যে এই কালারটা দিতে চাচ্ছি, সো এখানে আমরা সেটা ব্যবহার করে দিলাম। তো এখন যদি ব্রাউজারে এসে আমরা রিলোড করি তাহলে দেখবো যে আসছে। এবার আসি পি ট্যাগ। বলেন এটা তোমার নিচে একটা মার্জিন বটম আসবে 15 পিক্সেল। তো আমরা যদি সেভ করি এন্ড দেন একটা রিলোড করি তাহলে আমরা একটা 15 পিক্সেল মার্জিন বটম পাচ্ছি। এরপরে আসি আমরা হচ্ছে আপনার পি ট্যাগকে ধরবো। তো আমরা এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে জাস্ট এটাকে বলে দিলাম পি ট্যাগ। দেন পি ট্যাগকে বলেন যে তোমার কালার কি কালার দিবেন, পি ট্যাগের কালার এটা নিলাম, দিয়ে এখানে পেস্ট করলাম, সেভ করলাম, ব্রাউজারে এসে রিলোড করলাম, দেখলাম একটা কালার আসছে। এবার আমরা ব্যবহার করব লাইন হাইট। ঠিক আছে, লাইন হাইট হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব নির্ধারণ করে দিবে। যেমন আমি যদি এখানে লিখি সাপোজ 10 পিক্সেল, দেখবেন একদম লেগে আছে, দেখেন রিলোড করি, এই যে দেখেন একটার সাথে একটা লেগে গেছে। আচ্ছা, এখানে আমরা ইএমএ দিতে পারি, ঠিক আছে, সাপোজ আমি এখানে দিলাম 2 মানে হচ্ছে 32 পিক্সেল, 16 পিক্সেলে 1 ইএম হয়। দেখেন এবার 32 পিক্সেল আসে, অনেক বেশি হয়ে গেছে তাই না। আমরা এখানে 1.6 ইএম দিলাম, তো একটা রিলোড করেন, এরকম থাকলো, ঠিক আছে। ওকে, আমরা যদি একটু কমাই দিই, আগে দেখে নিই নরমালটা কেমন ছিল, মানে ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করি। নরমালটা ছিল এই, আর আমরা 1.6 ইএম যখন ব্যবহার করলাম তখন এটা একটু বেড়ে হলো এই, এরকম থাকুক, একটু লাইন হাইট জাস্ট একটু বাড়ায় দিলাম, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের অবস্থা। আরও কিছু যদি হচ্ছে আমরা আরেকটা বাটন রাখি, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগ এখানে একটা হ্যাশ দিয়ে রাখলাম, এখানে লিখলাম লার্ন মোর, ঠিক আছে। এবার এটাকেও একটু স্টাইল করব, তো কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে অ্যাঙ্কর ট্যাগকে কল করলাম। এই যে উপরে একটা অ্যাঙ্কর ট্যাগ দিছিলাম না হেডারের মধ্যে, এটার যে স্টাইল, এই স্টাইলটাকেই কপি করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। শুধু কালারটা চেঞ্জ হবে, কালার আমরা ব্যবহার করব এইটা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আর এইখানেও আমরা বর্ডারের কালারটা দিব এইটা, বাকি সবকিছু আমরা সেম রাখলাম। তো একটা রিলোড করলে দেখব এই। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে পি ট্যাগের একটা মার্জিন বটম ব্যবহার করব, মার্জিন বটম 40 পিক্সেল। তো সেভ করে আমরা যদি একটু রিলোড করি তাহলে আমরা দেখব এখানে ওই জিনিসটা চলে আসছে। ওকে ফাইন, এখানে একটা হোভার করে দিতে পারি আমরা চাইলে,
সো এখানে জাস্ট কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম, কোলন দিয়ে বললাম তোমার একটা হোভার হবে, হোভারে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা এই যে এটা দিতে চাচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আর কালার আমরা হচ্ছে সাদা করে দিতে চাচ্ছি। তো আমরা যদি একটু রিলোড করি তাহলে যখন আমরা হোভার করব তখন এটা দেখতে পাবো। আর ট্রানজিশন ব্যবহার করতে চাচ্ছি 0.5s দিয়ে দিলাম। তো এখন যদি সেভ করে একটা রিলোড করি তাহলে আমরা দেখব এইটার মধ্যেও আমরা তাহলে একটা ট্রানজিশন ব্যবহার করে ফেলি। কোথায় কোথায় কোথায়, এই যে এটার মধ্যে, ঠিক আছে, এখানেও এসে আমরা একটা ট্রানজিশন ব্যবহার করলাম 0.5s, আর এটাকেও তাহলে একটা হোভার দিয়ে দিই, দেখতে ভালো দেখা যাবে। তো আমরা এখানে একটা হোভার দিচ্ছি, হোভারের মধ্যে আমরা বলবো যে তোমার একটা ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সাদা করে দিলাম, তবে কালারটাকে আমরা এবার করে দিব হচ্ছে এই যে এই কালারটা বা এই কালারটা একটা দিলেই হবে। সো দিয়ে দিলাম, তো সেভ করলাম এন্ড দেন ব্রাউজারে গিয়ে যদি রিলোড করি তাহলে আমরা দেখব এই, ঠিক আছে, এটা থাকলো এইরকম আর এটা থাকলো এইরকম। তো এই হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন, ঠিক আছে। আর দেখেন এই যে এইটার একটা শ্যাডো দিয়ে দিই আমরা হালকা, যেন নিচে আসলে দেখেন এই যে সাদার সাথে মিলে যাচ্ছে, বোঝা যাচ্ছে না এটা যে একটা আলাদা অংশ। তো এটা একটা বর্ডার বটন দিতে পারেন অথবা একটা শ্যাডো দিয়ে দিতে পারেন হালকা করে। তাহলে আমাদের হেডার এরিয়া এই যে এটা একদম উপরে, এইখানে গিয়ে আমরা বলতে পারি বক্স শ্যাডো, গত ক্লাসে শেখা হয়েছে। তো বক্স শ্যাডো আমরা হচ্ছে নিচের দিকে দিব অল্প, ঠিক আছে। তো নিচের দিকে দেওয়ার জন্য আমরা প্রথমে ডানে বামে দিলাম না 0, তারপরে দিলাম 2 পিক্সেল, তারপরে দিলাম 5 পিক্সেল, তারপরে হচ্ছে আমরা একটা সামান্য একটা কালার দিব, সেই কালারটা এটা দিলাম ধরেন, পেস্ট করলাম। তো সেভ করে দেখি কেমন আসে। ব্রাউজারে যান, একটা রিলোড করেন, এই যে দেখেন একটা সামান্য শ্যাডো আসছে, ঠিক আছে। এরকম থাকুক, অবশ্য একটু শ্যাডোটা বেশি বেশি লাগতেছে, আর একটু কমাই দেই, ধরেন এটাকে দিলাম 1 পিক্সেল, সেভ করে আরেকটু কমিয়ে দিলাম, ঠিক আছে, এরকম থাকুক। ওকে, এই যে এখানে এবার আমরা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আলাদা একটা ইয়ে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কি বলে আজকে এই পর্যন্ত, মানে দুইটা সেকশন আমরা রেডি করে ফেললাম, ঠিক আছে। তো এই দুইটা সেকশনের মধ্যে যেটা রেসপন্সিভ করার বিষয়টা, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব যে কিভাবে আমরা এগুলোকে রেসপন্সিভ করব, আর এরপর আমরা অন্যান্য সেকশনও নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।